আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমাদের একজন লিসেনার, তার নাম শফিউল আলম আরিফ। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামে। ঘটনাটির সময়কাল 2017 সালের মার্চ মাসের দিকে। আর ঘটনাটি ঘটেছে ওনাদের যে গ্রাম, এই গ্রাম থেকে 2-3 গ্রাম পরে ওনার আব্বার ফুপু বাড়ি যেখানে, সেখানে, সেটিও একই উপজেলায়, মানে সোনাগাজী উপজেলায়। আরিফ ভাইয়ের আব্বার ফুপু ওনার একটা নতুন বাড়ি তৈরি করছিলেন, ছাদ দিয়ে একটা ঘর তৈরি করছিলেন আর কি। এই জন্য ওনারা আগে যেই ঘরটাতে থাকতেন, টিনের ঘরটা, সেই জায়গাতেই তো নতুন ঘর তৈরি হচ্ছিল। ওই কারণে ওই টিনের ঘরটা ভেঙে ফেলে একটু পাশে আবার নতুন করে টিনের ঘর তৈরি করা হয়েছে, যাতে সাময়িক সময়ের জন্য ওনাদের আবাসন সমস্যার সমাধান হয় আর কি। আর নির্মাণাধীন ঘর তো রয়েছেই, সেটি তৈরি হচ্ছে। গ্রামে যদি কোনো বিল্ডিং তৈরি হয়, সাধারণত যেটা দেখা যায় যে স্বাভাবিকভাবেই তো একটা বিল্ডিং তৈরি হতে বেশ 4-5 মাস সময় লেগেই যায় পুরোপুরি শেষ হতে। তো এই সময়টা যে দূর দূরান্ত থেকে যে মিস্ত্রিরা আসে, তারা ওই বাড়িতেই থাকার ব্যবস্থা করেন, নিজেরাই রান্নাবাড়া করে খান। প্রতিদিন তো আসলে আসা যাওয়া করা সম্ভব না, কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তো এরকম 10 থেকে 12 জন মিস্ত্রি ওই বাড়িতে ছিল। বিকেলবেলা যখন কাজ শেষ হয়ে যেত, ওই মিস্ত্রিরা তারা ওই পার্শ্ববর্তী একটি বাজার রয়েছে, বাজারের নাম হচ্ছে নবাবপুর বাজার, তো সেখানে যেতেন। সেখানে গিয়ে গল্পগুজব করতেন, চা খেতেন, আবার রাতের বেলা তারা ফিরে আসতেন। আরিফ ভাইয়ের আব্বার ফুপুর একটি ছেলে আছে, তার নাম হচ্ছে সুজন। তো এই সুজনের সাথে আরিফ ভাইয়ের বয়সের ডিস্টেন্স 5 থেকে 6 বছর, আর সুজন ভাই হচ্ছে 5 থেকে 6 বছরের বড় আরিফ ভাইয়ের থেকে। ওনাদের দুজনের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল। যখনই আরিফ ভাই তার আব্বার ফুপু বাড়িতে বেড়াতে যেতেন, তখনই সুজন ভাইয়ের সাথেই সময় কাটাতে হতো, এবং 5-6 বছরের বড় হলো, তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা খুব ভালো ছিল। যখন আরিফ ভাই ওনার আব্বার সাথে ওই ওনার আব্বার ফুপু বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন ওই নবাবপুর বাজারে আসেন, এবং ওই বাজারেই সুজন কাকা, যিনি আর কি কাকা বলেন সম্পর্কে, কাকাই হয়, তো কাকার সাথে দেখা হয়ে যায়। তো তখন আরিফ ভাইকে বলেন যে, আরিফ তুই কিছু সময় থাক, আমরা একটু গল্প গুজব করি, তারপরে আমরা বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে। আর স্বাভাবিকভাবেই আরিফ ভাই যখন তার আব্বার ফুপু বাড়িতে বেড়াতে যেতেন, তখন ওই সন্ধ্যার পরে ওই নবাবপুর বাজারেই সুজন কাকা এবং আরিফ ভাই ওনারা দুজন বসে গল্পগুজব করতেন, চা খেতেন। তো ওই অভ্যাসটা তো আর যায়নি, স্বাভাবিকভাবেই তারা ওই কাজটি করে বাড়িতে ফিরে আসার মনস্থির করেন। এদিকে আরিফ ভাইয়ের বাবা কিন্তু আগে আগেই চলে যান। সন্ধ্যার পরে চাটা খেয়ে দেখা গেল যে আরো 4-5 জন মিস্ত্রি, তারাও চা খেতে এসেছিল, তাদের সাথেও দেখা হয়ে যায়। তারপরে সবাই মিলে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। এর মধ্যে আরিফ ভাই এবং সুজন কাকা তারা খেয়াল করেন একজন মিস্ত্রির হাতে মালটার একটি প্যাকেট। উনি 1 কেজি মালটা কিনে ফিরে আসছিলেন। 1 কেজি মালটা হয়তো উনি ওনার জন্যই খাবেন এই চিন্তা করে নিয়ে এসেছেন আর কি। তো যাই হোক, ওনারা বাড়িতে ফিরে আসেন। অন্যান্য মিস্ত্রিরা ও রাত 9টা 9:30টার মধ্যে আবার ফিরে আসে। রাত্রে খাওয়া দাওয়া শেষে সবাই বিশ্রাম নিচ্ছিল, ঘুমানোর প্রস্তুতি হচ্ছিল। আর গ্রামে তো ইলেকট্রিসিটির সমস্যা তুলনামূলক শহর থেকে একটু বেশি থাকে। তো হঠাৎ করে রাত 10টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। আর মার্চ মাস তো, তখন কিন্তু গরম শুরু হয়েছে। তো যেহেতু গরম লাগছিল, তখন সুজন কাকা আরিফ ভাইকে বলেন যে, আরিফ চল, আমাদের যে ঘরটা তৈরি হচ্ছে ওটা তো সিঁড়িটা হয়ে গেছে, ছাদও হয়ে গেছে, তো আমরা সিঁড়ির উপরে বসে বসে মোবাইলে গেমস খেলি। তো দুজনেরই অ্যান্ড্রয়েড ফোন ছিল, তো ওনারা মোবাইলের গেমস খেলছিলেন সিঁড়িতে বসে বসে। চিন্তা করেছিলেন যে ইলেকট্রিসিটি যখন আসবে তখন গিয়ে শুয়ে পড়ব।
এদিকে কিন্তু বাড়ির অন্য সব সদস্য শুয়ে পড়েছে। গ্রামে তো সবাই একটু আগে আগে শুয়ে পড়ে আর কি। ওনারা যখন মোবাইলে গেমস খেলছিলেন তখন ওনারা লক্ষ্য করেন যে যেই মিস্ত্রিটা ওই যে 1 কেজি মালটা কিনে নিয়ে এসেছিল, উনি হাতে একটা মোবাইল নিয়ে, তার যে মোবাইলটা ছিল এটি নিয়ে ওই বিল্ডিংটা ছাদে উঠবেন। তো জিজ্ঞেস করেন যে কোথায় যাচ্ছেন, বলে যে এই তো ছাদে উঠবো, একটু পরিবারের সাথে কথা বলবো। তো উনি উপরে ছাদে উঠে যান এবং সুজন কাকা এবং আরিফ ভাইও মোবাইলের গেমস খেলায় মন দেন। 10 থেকে 15 মিনিট পর হঠাৎ ধুরুম ধুরুম শব্দ, মানে কেউ একজন দ্রুত ওই সিঁড়ি দিয়ে নামছে। তো ওনারা শব্দ শুনে পেছন দিকে তাকিয়ে দেখেন এই যে কিছু সময় আগে যে মিস্ত্রি সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল তিনি দ্রুত নেমে আসছেন এবং ওনার সারা শরীর ঘেমে একদম ভিজে গেছে। সিঁড়ি দিয়ে নেমে এসেই উঠোনে গিয়েই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন অন্য মিস্ত্রিদেরকে ডাকা হয়। ওই মিস্ত্রিরা যারা ছিল তাদের মধ্যে একজন কোরআনে হাফিজও ছিল। বাড়ির অন্য সদস্যরাও উঠে আসে। তখন তাকে দোয়া কালাম পড়ে ফু দেয়া হয়, মুখে পানি ছিটা দেয়া হয়। যখন তার জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। খুব বেশি সময় কিন্তু উনি সেন্সলেস ছিলেন না, হয়তো 15-20 মিনিটের মতো। তখন তিনি বলেন যে তার মোবাইলে প্রায় 70 থেকে 80% চার্জ দেখাচ্ছিল, মানে শো করছিল। তিনি চিন্তা করেন ভালোই তো চার্জ আছে, এখন দীর্ঘ সময় পরিবারের সাথে কথা বলা যাবে, এই চিন্তা করে উনি ছাদে উঠেছিলেন। কারণ গ্রামে নেটওয়ার্কের একটু সমস্যা থাকে, একটু উঁচু জায়গায় গেলে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, এই জন্য ওই বাসার ছাদে উঠে কথা বলতে চেয়েছিলেন, একটু নিরিবিলি আর কি। তো যখন কথা বলছেন হঠাৎ কি হয়, মানে 10-12 মিনিট কথা বলার পরেই ফোনটা বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, ফোন বন্ধ হয়ে গেল কেন, ফোনের কি চার্জ শেষ হয়ে গেছে? চিন্তা করেন যে না, চার্জ তো ভালোই ছিল, 70 থেকে 80% ছিল, এত দ্রুত 10-12 মিনিটে তো এত পার্সেন্ট চার্জ ফুরিয়ে যাওয়ার কথা নয়। তারপর ওনার ফোন ছিল আবার বাটনওয়ালা ফোন, আর বাটনওয়ালা ফোনে তো এত তাড়াতাড়ি আসলে চার্জ শেষও হয় না, সেখানে মানে অ্যান্ড্রয়েড ফোন থেকে বেশি মানে সময় চার্জ থাকে আর কি। আর ফোন বন্ধ হয়ে গিয়েছে, উনি বারবার ফোনটা অন করার চেষ্টা করলেও অন করতে পারছিলেন না। তো চিন্তা করলেন যে তাহলে নিচে নেমে যাই, কি আর করা। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে তাকে তার নাম ধরে ডেকে ওঠে। তিনি যখন পেছন দিকে ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে দেখেন লাল শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে এবং সেই তাকে ডেকেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার আলোয়, মানে তার চারদিকে এমন আলোকিত হচ্ছিল, মনে হচ্ছে আশেপাশে অনেক জায়গা আলোকিত হয়েছে আর কি। ওই মেয়েটি তাকে বলে, আজকে তোকে আমি নিয়ে যাবই, আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তখন তিনি ভয়ে দৌড়ে নিচে নেমে আসেন এবং সেন্সলেস হয়ে পড়ে যান। এই ঘটনাটি তিনি যখন বাড়ির সকলকে বলেন, তখন তিনি বলেন যে এই মেয়েটি একটি পরী, সে বহুবার তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এরা 7 ভাই 1 বোন, এই 7 ভাইও বহুবার আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন কারণে তারা সেটা সক্ষম হয়নি। আজকে এই মেয়েটি আমাকে তুলে নিতে এসেছিল, আমি তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি, এজন্য পারেনি। তখন ওই লোকটি, মানে ওই মিস্ত্রি, বাড়ির অন্য সদস্যদেরকে অনুরোধ করেন যে ওই পরীটি আমার সাথে কথা বলতে চায়, আপনারা 5 মিনিটের জন্য আমাকে একটি রুম দেবেন ও ওই রুমে এসে আমার সাথে কথা বলবে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তাদের এই ভীত সন্ত্রস্ত হওয়ার কারণও ছিল, কারণ হচ্ছে যে কোনো একটা ঘরে যদি একটা পরীকে ডেকে আনা হয়, যদি পরবর্তীতে তাদের কোনো ক্ষতি হয়, যদি সেই পরী বা তার যারা আছে তারা যদি এই বাড়িতে অবস্থান করে, তখন তো বাড়ির সদস্যদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। এই জন্য তারা ওই মিস্ত্রির জন্য একটি রুম দিতে রাজি হয়নি। মিস্ত্রি অনেক অনুরোধ করে যে ওই পরীটির সাথে 5 মিনিট কথা বলবে,
তারপরেই ওই পরীটি চলে যাবে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা কিভাবে মানে কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হয় না। যাই হোক, মিস্ত্রি অন্য মিস্ত্রিদের সাথে যায় শুয়ে পড়ে। রাত তখন প্রায় 1:30 কি 2টা। হঠাৎ ওই টিনের চালের উপরে ধ্রুম ধ্রুম শব্দ শুরু হয়। মনে হচ্ছে কেউ ইট পাটকেল বা ভারী কিছু ছুটছে। এই শব্দে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। তারা সকলে বাইরে এসে দেখে যে কিচ্ছু নেই, টিনের চালে কিছু পড়েনি বা মানে কোনো কিছু পড়ার কোনো চিহ্নও নেই। কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করে। তারা দেখে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে ওই যে মালটাগুলো কিনে নিয়ে আসা হয়েছিল, যে মিস্ত্রি যে মালটা কিনে নিয়ে এসেছিল, ওই মালটাগুলো গড়িয়ে গড়িয়ে ছাদ থেকে পড়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করলেন, আরে এই মালটা উপর থেকে পড়ে যাচ্ছে কেন? এই মালটা তো ওই মিস্ত্রিটাই এনেছিল যে পরি দেখে ভয় পেয়েছিল। বাড়ির সকলে দৌড়ে বিল্ডিং এর ছাদে যান। গিয়ে দেখেন তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তাকে আবার জ্ঞান ফেরানো হয়। এবার তিনি হাতে পায়ে ধরে খুবই অনুনয় বিনয় শুরু করেন যে আমাকে 5 মিনিটের জন্য ওই পরিটির সাথে একটি রুমে কথা বলার সুযোগ করে দেন। এবার বাড়ির সদস্যরা রাজি হয়। একটি রুমে তাকে নিয়ে যাওয়া হয়। রুমে অন্য কোনো মানুষ ছিল না। রুমের দরজাটি তিনি নিজেই ভিতর থেকে বন্ধ করে দেন। বন্ধ করার কিছু সময় পরেই মনে হলো রুমের মধ্যে দ্রুম করে কোনো একটা আওয়াজ হলো, মানে কিছু একটা ধাপ করে এসে পড়েছে, এরকম আর কি কিছু একটা। এরপর জাস্ট 3 থেকে 4 মিনিট সময় চলে গেছে। তারপরে স্বাভাবিকভাবেই ওই মিস্ত্রি দরজা খুলে বের হয়ে আসেন। তার সাথে ওই পরীর কি কথা হয়েছিল এই বিষয়ে বাড়ির কোনো সদস্য তাকে কোনো রকম কোনো প্রশ্ন করেননি। তিনি বাইরে এসে বলেন, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে, আমি বাড়িতে যাব, আমার খুব জরুরি কাজ আছে। বাড়ির লোকজন যারা আছেন, যারা মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাচ্ছিলেন, তারা বলেন আচ্ছা ঠিক আছে তুমি যাও। তিনি চলে যান। কিন্তু 7 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, 15 দিন হয়ে যায়, তিনি আর আসেন না। ওনার যে ফোন নাম্বার ছিল অন্য মিস্ত্রিদের কাছে, তারা কিন্তু ফোন করেছিল 7 দিন পরে, কিন্তু তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। তার ফোন নাম্বার কখনোই খোলা পাওয়া যায়নি। আর ওই মিস্ত্রির বাড়ি যে আসলে কোন গ্রামে, এটি অন্য মিস্ত্রিরা ভালো করে জানতো না, যার ফলে তার আর খোঁজ নেওয়া সম্ভবপর হয়নি। তার সাথে পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল এই বিষয়ে আরিফ ভাই আমাকে কিছু বলতে পারেনি। এই ঘটনাটি ছোট্ট একটি ঘটনা, আরিফ ভাই নিজের সাথে ঘটেছে এটি, কারণ উনি নিজে এটা প্রত্যক্ষ করেছেন আর কি। তো তিনি ঘটনাটি আমাদেরকে শেয়ার করার জন্য এবং লিসেনারদেরকে শোনানোর জন্য বলেছেন। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি সেটা জানেন সবাই, আপনার পছন্দ করেন তার ঘটনা। মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ঘটনাটা ভালো লাগবে। একদিন দুপুরবেলা জাহিদ ভাইয়ের কাছে ফোন আসতে থাকে একটানা অনেকক্ষণ, অচেনা নম্বর, এবং এই নাম্বার থেকে আগে কখনো ফোন আসে নাই। জাহিদ ভাইয়ের স্বভাব হলো নম্বর যদি তিনি না চেনেন তিনি ফোন ধরেন না। এতবার টানা ফোন আসার কারণে জাহিদ ভাই পরে ফোনটা ধরে। একজন লোক সাহায্য চাইছিল তার মেয়ের ব্যাপারে। তার মেয়ে অসুস্থ আর হাসপাতালে ঘুরে ঘুরে ক্লান্ত তারা, কারণ কোনো রোগই ধরা পড়ছিল না এবং শয়তানি অনেক ঘটনা ঘটেছে তাদের সাথে। তো তাকে জাহিদ ভাই শুরুতেই বারণ করে, কারণ জাহিদ ভাই তখন মন মানসিকতা ভালো ছিল না। তিনি বেশ অনেকক্ষণ জাহিদ ভাইকে বোঝান, কিন্তু জাহিদ ভাই না কথা মানে নাই, অটল ছিল একদম। ফোন রেখে দেওয়ার পর থেকেই তার বিবেকে সায় দিচ্ছিল না এইভাবে ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে। তাই কিছুটা ভেবে তিনি সেই লোককে ফোন ব্যাক করে এবং আগে জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে বলে। তো জাহিদ ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তিনি জাহিদ ভাইকে সবকিছু বলেন। ভদ্রলোকের নাম শহীদুল, বয়স 48-এর বেশি হবে না। তারা বরিশাল থাকে। তারা 2 ভাই। তারা বড় ভাইয়ের নাম জাহিদ ভাই মনে করতে পারছে না। তার বড় ভাইয়ের 2 ছেলে ছিল, যার মধ্যে বড় ছেলে কোনো কারণে পানিতে ডুবে মারা যায়, আর
শহীদুল সাহেবের এক মেয়ে ও এক ছেলে ছিল। মেয়েটার নাম রুবি। সে ডাক্তারি পড়াশোনা করত। একদিন সন্ধ্যার পর সে বাড়ি ফিরছিল। যে রাস্তা দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন তা একটা গ্রাম্য রাস্তা ছিল। রাস্তার দুই পাশে সুপারি বাগান আর জঙ্গলে ছিল ঘেরা। প্রথম একজন গ্রাম্য মহিলা তার সামনে থেকে দৌড়াতে দৌড়াতে পার হয়ে পিছনে চলে যায় কিছু বলতে বলতে। তিনি এতটুকু শুনতে পারছিলেন, সেই মহিলা কাঁদছিলেন ফুপিয়ে ফুপিয়ে। রুবি তার মতো করে এগিয়ে যাচ্ছিলেন। তাদের বাড়ির কাছে রাস্তার পাশে পুকুর রয়েছে একটা। সে পুকুরের প্রায় কাছাকাছি আসার পরে পুকুর ঘেঁষা জঙ্গলের কাছ মধ্যে হারিকেন ও কুপির বাতি হাতে অনেক লাঠিসোঁটা নিয়ে কাউকে কেউ মারধর করছে। রুবি মনে করলো পুকুরে মাছ চুরি হয়, তাই হয়তো চোরাজ চুরি করতে এসে ধরা পড়েছে, তাই মার খাচ্ছে। রুবি উৎসুক হয়ে দেখার জন্য সেদিকে যায়। রুবি দেখতে পায় একজন লোককে বেধড়ক মার দেওয়া হচ্ছে। হঠাৎ কোথায় একজন মাছ মারার টোটা নিয়ে সজোরে সেই লোকের বুকে ঢুকিয়ে দেয়। এটা দেখে রুবি ভয় পেয়ে চিৎকার দেয়, কিন্তু রুবি খেয়াল করলো ওর গলা দিয়ে কোনো শব্দ আসছে না। ঠিক তখন রুবি দেখলো সেই লোকগুলো তার দিকে তাকিয়ে আছে, যারা একজন লোককে মারধর করছিল। আর সেই লোকটাও তাকিয়েছিল যাকে মারধর করার এক পর্যায়ে বুক টোটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। রুবি পালাতে চেষ্টা করতে যে পুকুরের সামনে যে পড়ে যায়। একটা লোক রুবিকে টেনে তুলে দাঁড় করায় কোমর ডোবানো পানির মধ্যে। সেই লোকটি তাকে বোবাদের মতো করে বোঝাতে লাগলো তার বুকে খুব ব্যথা আর খুব মারছে তাকে এই লোকগুলো। কিন্তু রুবি কিছুই বুঝতে পারছিল না, আতঙ্কিত হয়েছিল, চিৎকার সে দিতে পারছিল না। রুবি অনুভব করলো পানির ভেতরে একটা চুলের মতো কিছু তার পা বেয়ে বেয়ে উপরে উঠছে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছিল পুকুর থেকে উঠে যেতে, কিন্তু মূর্তি হয়ে রইল, নড়াচড়া করতে পারছে না। ধীরে ধীরে রুবির পা বেয়ে উঠতে থাকা চুলগুলো ধীরে ধীরে পানির উপর উঠে এলো এবং রুবির গলা টিপে ধরে চাপ দিতে শুরু করলো। খালি জ্ঞান হারাবার আগে একটা জিনিস মনে ছিল, একটা মাথা পানিতে ডুবন্ত অবস্থায় রুবির দিকে তাকিয়ে হাসছিল। এদিকে রুবির আসতে দেরি হওয়ায় রুবির বাবা রুবিকে খুঁজতে যেয়ে পুকুরের পাড়ে বেহুশ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি দেখেন রুবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কোনোভাবে মেয়েটাকে বাসায় আনা হয়। তখন গ্রামের লোক তারা বুঝে নিয়েছিলেন রুবি ভয় পেয়েছে। রাতে এই মসজিদের ইমাম এসে রুবিকে ঝাড়ফুঁক করে দিয়ে যান। ভয়ে কাঁপতে কাঁপতে সেই রাতে রুবি ঘুমিয়ে যায়। সকালে রুবি তার মা বাবাকে খুলে বলে পুকুর পাড়ে সে কি দেখেছিল। আর সকাল থেকেই রুবির বুকে চিনচিন ব্যথা করছিল। ইমাম পুনরায় বাসায় এলে রুবি তাকে খুলে বলে সে কি দেখেছিল। সব শুনে ইমাম একটা তাবিজ দিয়ে দিল আর বলে দিল রাতে যেন রুবি একা না বের হয়। সেই রাতে রুবির মার ঘুম ভেঙে যায় কান্নার শব্দ শুনে। ফুপিয়ে কাঁদছিল একজন বৃদ্ধ মহিলা তার পায়ের সামনে বসে। সেই মহিলা ঘাড় ঘুরিয়ে তাকায় রুবির মায়ের দিকে। তিলে তিলে সমানভাবে যন্ত্রণা পাবে তোমাদের নাপাক রক্তের বংশধরেরা। এটা বলেই সেই মহিলা দাঁড়িয়ে যান এবং তার হাতে একজন পূর্ণবয়স্ক ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে যান। তা দেখে রুবির মা চিৎকার করতে শুরু করেন, কিন্তু তিনি বুঝতে পেলেন তার গলা দিয়ে শব্দ আসছে না। তিনি দেখলেন সেইভাবে দুই হাতে লাশটা নিয়ে সেই মহিলা হেঁটে বের হয়ে গেল তাদের ঘর থেকে। রুবির মা ভয় পেয়েছিলেন প্রচণ্ডভাবে, আর তিনি রুবির বাবাকে ডেকে তোলেন। সেই সময় তার মনে হলো তার মেয়ে হয়তো বিপদে আছে, তাই তিনি ছুটে যান রুবির ঘরের দিকে। আর তিনি আলো জ্বালিয়ে দেখতে পান রুবি ঘুমন্ত অবস্থায় ছটফট করছে, আর ওর ডান হাতের বাহুর দিকে কাপড় ছেঁড়া, সেখান থেকে রক্ত বের হচ্ছে। রুবির বাবা এসে রুবিকে জাগিয়ে তোলেন। জেগে উঠলে রুবি ওর মাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। পরে রুবির কাটা জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তো সকালে শহীদুল সাহেব তার বড় ভাইকে গেল 2 দিনের ঘটনা খুলে বলেন, পুরো ঘটনাটাই খুলে বলেন। তার বড় ভাইয়ের পরামর্শে একজন কবিরাজকে ডেকে আনা হয়। সেই কবিরাজ এসে তার মতো করে রুবিকে পরীক্ষা করেন। এরপর জানতে চান কি হয়েছিল আর কিভাবে রুবির হাত কেটে গেল। তো উনি বলেন রাতে ওর ঘুম ভেঙে যায় ধস্তাধস্তি এবং কোলাহলের শব্দে। রুবি উঠে বসে দেখতে পায় একজন মহিলা ওর বিছানার পাশে দাঁড়ানো, খুব কর্নার দিয়ে দাঁড়ানো, বিকটভাবে তাকিয়ে আছে তার দিকে। রুবি মা বলে ডাকতে লাগলো, কিন্তু গলা থেকে স্বর বের হলো না। ভয়ে রুবি তখন কাঁপছিল। আর সেই মহিলা দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। একটু স্বস্তির নিঃশ্বাস নেবার আগেই সেই মহিলা আবারও সেই ঘরে প্রবেশ করে। ঠিক যেভাবে রুবির মা দেখেছিল সেভাবেই একজন পূর্ণবয়স্ক লোকের লাশ 2 হাতে নিয়ে সেই মহিলা দাঁড়িয়ে আছে। রুবি দেখতে পায় হাতে থাকা সেই লাশটা চোখ খুলে তাকিয়ে আছে রুবির দিকে। মেয়েটা খুব চেষ্টা করছিল, চিৎকার দিতে পারছিল না। এইবার সে দেখতে পায় সেই লাশটার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর সেইভাবেই সে অপলকভাবে রুবির দিকে তাকিয়ে হাসছিল আর মৃগী রোগীদের মতো কাঁপছিল। আর তা দেখে রুবির শরীরও কাঁপতে থাকে।
আর আতঙ্কের কারণে দুর্বল হয়ে বিছানায় পড়ে যায়। ওর মনে ছিল সেই মহিলা ওর কাছে এসে ওর হাতে কিছু দিয়ে আঁচড় দেয় এবং বলে, এইভাবে তোর নাপাক রক্তগুলো বের করে ফেলে দেব। তারপর বলে, সেই মহিলা বড় বড় হিংস্র দাঁত বের করে চিৎকার দিয়ে বলতে লাগলো, তোর কলিজাটা ছিঁড়ে ফেলবো। বলেই ওর গলাটা টিপ দিয়ে ধরে। আর কিছু মনে ছিল না ওর। এরপর সব শুনে সেই কবিরাজ বলেন, সন্ধ্যার সময় তিনি তার মা মানে একজন জিনকে ডেকে আনবেন, যাকে তিনি মা ডাকেন। তার মাধ্যমে জানা যাবে কে এমন ভয় দেখাচ্ছে মেয়েটাকে। সেই বয়স্ক জিন সন্ধ্যার পর সরাসরি সেই কবিরাজের উপর ভর করেন। ভর হওয়ার পর সেই কবিরাজ কাত হয়ে পড়ে যান এবং চিকন পাতলা কণ্ঠে বলতে লাগলেন, এ কোথায় আমায় আনলি বেটা? আমি শক্তি হারাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি। বলেই সে জিন আর্তনাদ করছিল। এত কিছুর মধ্যে কবিরাজের শিখানো পন্থায় তাকে জিজ্ঞেস করা হয়, আমার মেয়েটাকে দেখেন, কি সমস্যা একটু বলেন। তখন সে ভর করা জিন বলতে লাগলো আর্তনাদের মধ্যেই, দূরে নিয়ে যাও ওকে, যেভাবে তোদের বংশের বড় সন্তানগুলোকে আগে মেরেছে তোর এই আদরের মেয়েটাকেও মেরে ফেলবে ওরা। পালিয়ে যা 7 সমুদ্র দূরে, তোদের কর্মফল পাবে তোদের সন্তানেরা। কেন মেরেছিলি, কেন? ছারখার হয়ে যাবি। বলতে বলতে সেই জিন এবার বিড়বিড় করতে লাগলো, ছিঁড়ে ফেলবে, ডুবে মারছিল না, এর আগেরটাকে তো গলা টিপে মারছে, এভাবে বিড়বিড় করছিল। তার কথা না বুঝতে পেরে বারবার জানতে চাইছিল কে কাকে মেরেছে, কেন তার মেয়েকে মেরে ফেলবে। সেই জিন বলে, তুই তোর মেয়েটাকে 7 সমুদ্র দূরে রেখে আয়, আমি তোকে সব বলবো, সব। এখন আমি শক্তি পাচ্ছি না, আমাকে নিঃস্ব করে ফেলছে এই শক্তি, এই তাকত। বলেই সেই কবিরাজের উপর ভর করা জিন চলে যায় সেখান থেকে। কোনো সমাধান না আসায় সেদিন সেই কবিরাজ 3টি তাবিজ লিখে দিয়ে যায়, একটি রুবির হাতে, একটি ওর ঘরে, এবং একটি বাড়ির ভেতরে থাকা গাছে ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় 3 দিন রুবির তেমন কোনো সমস্যা ছিল না। চতুর্থ দিন রাতে রুবির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। ওর মা ওকে ডাকছিল বাইরে থেকে। কিছু না ভেবে রুবি বাইরে বের হয়। গেটের বাইরে বা ডান থেকে একটা বিশাল কালো ছায়া রুবির উপর হামলে পড়ে। এরপর রুবির হুঁশ ফিরে সেই পুকুরের পাড়ের জঙ্গলের মধ্যে। তো সে চাঁদের আলো না থাকায় সেও দেখতে পাচ্ছিল চারদিক। ধূপ করে একটা লোক এসে মাটিতে পড়ে গেল। সেই লোকটা কাতরাচ্ছিল আর অদৃশ্য কিছু তাকে আঘাত করছিল। এক একটা আঘাতে ফিনকি দিয়ে রক্ত ছুটে আসছিল। সেই লোকটা বলতে পারছিল না কিছু। হঠাৎ কিছু লোক জঙ্গল থেকে বের হয়ে এসে সেই লোকটার বুকে ধারালো কিছুতে আঘাত করে তার বুকটা চিরে ফেলার চেষ্টা করছিল। নড়তে পারছিল না, কিন্তু ভয়ে সে চিৎকার করছিল, যা সত্যি সত্যি আশেপাশের মানুষও শুনতে পাচ্ছিল। রুবি দেখলো লোকগুলো পৈশাচিকতায় মত্ত হয়ে কুপিয়ে কুপিয়ে সেই লোকটার বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে হই হুল্লোড় করতে করতে জঙ্গলে মিলিয়ে গেল। আর তখনই সেই মহিলা, যাকে রুবি আর রুবির মা দেখে, সেই মহিলা কোত্থেকে এসে রুবির চুল ধরে টেনে হিঁচড়ে সেই লাশটির কাছে নিয়ে যায়, যা হৃৎপিণ্ড কেটে নেওয়া যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে। সেই কাটা বুক, রক্ত দেখে প্রচন্ড চাপের শিকার হয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সকালে রুবিকে না পেয়ে খোঁজাখুঁজি করে সেই পুকুরের পাড়ে আবারও পাওয়া যায়। অবস্থা বেগতিক দেখে একজন হুজুরের কাছে তারা সেদিন রুবিকে নিয়ে যায়। সেই হুজুর রুবির হাতে ফালাক নাস লেখা রূপার পাত দিয়ে বলে, হাতে চেপে রাখো, পাটটা গরম হয়ে গেলে যেন সে রেখে দেয়, এমনটা বলে দেয় সেই হুজুর। কিন্তু অনেকক্ষণ যাবৎ কিছু না হয় একটু অবাক হয়ে যান সেই হুজুর। সেই হুজুর বলেন, আর একটা কাজ করে দেখতে হবে কে ওর ক্ষতি করেছে। আগামীকাল আসবো, একটা মুরগি কিনে রাখবেন, এটা বলে দেন সেই হুজুর। সেদিন রাতে রুবি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। রুবি দেখতে পায় ওর মা পড়ে আছে, তার বুকটা কেন দানব চিরে ফেলে রেখেছে, হৃৎপিণ্ডটি যেন ধুক ধুক করছে, তা সে আবছা আবছা বুঝতে পারছিল। সে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে। আর তখনই ওর মায়ের লাশটা একটা বড় ধরনের কুকুর ঘরের ভেতরে ঢুকে পায়ে কামড় দিয়ে দ্রুত টেনে বের করে নিয়ে যাচ্ছে। দিক বিদিক না বুঝে রুবি মা মা করে ছুটে চলে যায় তার মাকে ধরতে। রুবি যখন দৌড় দিচ্ছিল তখন রুবির মনে হচ্ছিল অনেক লোকজন হই হুল্লোড় করতে করতে ওর পিছনে দৌড় দিচ্ছে। তখন হঠাৎ ওর সামনে থেকে আচমকা একটা টেটা এসে ওর বুকে ঢুকে যায়। এরপর রুবির আর কিছু মনে নেই। এদিকে রুবি যখন শুনছিল ওর পেছনে হই হুল্লোড় করতে করতে বেশ কিছু লোকদের দিয়ে ওকে ধরানোর চেষ্টা করা হচ্ছে, আসলে তারা ছিল ওর বাবা এবং চাচাতো মামাতো ভাই কয়েকজন। রাতে রুবির চিৎকারে ওর মায়ের ঘুম ভেঙে গেলে তিনি উঠেই রুবিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন তিনি দেখতে পান একটা ছায়া সেই ঘর থেকে বের হয়ে গেছে। আর তখনই রুবি উঠে দৌড় দিয়ে বের হয়ে যায়। রুবি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে যে কাঁদতে শুরু করে। আর তখনই ওর বাবা এবং ভাইয়েরা এসে উদ্ধার করে। ওর মুখ দিয়ে ফেনা চলে এসেছিল। সেই রাতে রুবি ঘুমিয়ে রইল। সকাল থেকে একদম চুপচাপ গম্ভীর হয়ে বসে রইল রুবি। যার দিকেই তাকাতো সেই লোক রুবির চাহানির কারণে অস্বস্তি বোধ করতে লাগে।
সেদিন সন্ধ্যায় সেই হুজুর আসে। তিনি এবার রুবিকে দেখেই বুঝতে পারছেন ওর সাথে কেউ আছে। রুবির সামনে তিনি একটা মোরগ ছেড়ে দেন এবং কিছু দোয়া পড়তে শুরু করেন, কিন্তু কিছুই হলো না। হুজুর মনে করেছিলেন যে বদজিন হলে ওইটা মোরগটা মরে যেত, তাই এবার তিনি আহ্বান করতে শুরু করেন তাকে, যে রুবিকে নিজের আয়ত্তে রেখেছে। এতেও যখন কাজ হয়নি তখন সেই হুজুর বেশ কিছু সুতো বেঁধে দেন রুবির হাতে এবং কিছু পানি পড়া দিয়ে দেন আর কি। হুজুরের পর রুবির একটা কাপড়ে কিছু দোয়া পরে ফু দিয়ে মাটিতে রেখে দেন। এরপর একটা বেত হাতে নিয়ে যখন আঘাত করতে যাবেন, সেই কাপড়ে ঠিক তখনই বিকট শব্দ হয়ে থুপ করে অদৃশ্য কিছু সেই হুজুর এবং রুবির মাঝামাঝি জায়গায় এসে পড়ে। রুবি হঠাৎ দাঁড়িয়ে যায় এবং ঘাড় ঘুরিয়ে তাকায় হুজুরের দিকে। সেই হুজুরের গলা অদৃশ্য কিছু চেপে ধরে উপরে তুলে নিচে ফেলে দেয়। এরপর সবার সামনেই সে নিজের ডান হাত দিয়ে নিজের বুকে আঘাত করে খুবলানো শুরু করে। তা দেখে ওর ভাইয়েরা ওকে ধরে ফেলে। এদিকে সেই হুজুরটা কিছুটা আঘাত পেলেও সূরা ইয়াসিন পড়া শুরু করে দেন এবং রুবির কানে আজান দিতে থাকেন তার ভাইয়েরা। এক সময় নেতিয়ে পড়ে রুবি, কিন্তু সেই অদৃশ্য শক্তি ওকে ছেড়ে দেয়নি। সেদিন সেই হুজুর যাওয়ার সময় বলে যান, মেয়েকে বড় কোনো আলেমকে দেখাতে, যে আছে আপনার মেয়ের সাথে সে খুব পাওয়ারফুল, তার পক্ষে সম্ভব না রুবিকে ঠিক করা। তো সেদিন থেকে রুবি পুরোপুরো অদৃশ্য শক্তির কাবুতে ছিল। বিভিন্ন হুজুর কবিরাজ এসে দেখছিল, কিন্তু ফল আসছিল না। একদিন রাতে রুবি স্বপ্নে দেখলো একটা জঙ্গলের সামনেও দাঁড়িয়ে আছে, আর জঙ্গলের ভেতর থেকে কেউ একজন এগিয়ে আসছে রুবির দিকে। এটা দেখে ওর ঘুম ভেঙে যায়। আরও দেখতে পায় সেই জঙ্গলের সামনে বাস্তবে রুবি দাঁড়িয়ে আছে। রুবি দেখলো ওর চোখের সামনে একটা লোক পড়ে আছে, যার বুকটা খুবলে খুবলে কুকুর কামড়াচ্ছে। লোকটা বেঁচে ছিল তখনও। আর তখনই রুবির বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়, রক্ত বমি করতে লাগে মেয়েটা। এরপর আর ওর কিছু মনে ছিল না। 3 দিন পর ওর জ্ঞান ফেরে হাসপাতালে। এদিকে নিজের আদরের মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়ছিলেন শহীদুল সাহেব। দেশের খ্যাতনামা একজন আলেমের সাথে দেখা করতে চাইলে সেই আলেম তাকে 3 দিন পর আসতে বলেন। সেদিন শহীদুল সাহেব বাড়ি ফিরেন একা, রাত 11টা। মনে তার খুব বিষণ্ণ ছিল। তিনি সেই পুকুর পাড়ে আসার একটু আগেই দেখলেন রুবি আব্বা আব্বা বলতে বলতে দৌড় দিয়ে তার সামনের দিক দিয়ে এসে জঙ্গলে থেকে ঢুকে যায়। তো হতচকিত হয়ে শহীদুল সাহেব দেখেন সেই জঙ্গলে হারিকেন কুপির আলো জ্বলছে। ওনার মনেই ছিল না এখন হারিকেন কুপি তেমন ব্যবহার হয় না। তিনিও দৌড় দেন এবং ভেতরে যে দেখতে পান তার মেয়েকে মারধর করছে কালো কাপড় পরা অনেকগুলো কালো ছায়া। তার মনে ছিল না যে রুবি তো হাসপাতালে, বাড়িতে আসা ওর পক্ষে সম্ভব না। মেয়েকে বাঁচাতে গেলে পেছন থেকে কেউ তাকে ধরে ফেলে। তিনি দেখতে পান রুবি যন্ত্রণায় কাঁপছে। ছায়াগুলো বারবার টোটা দিয়ে রুবির বুকে আঘাত করতে লাগলো এবং একসময় রুবির বুক থেকে হৃৎপিণ্ড বের করার চেষ্টা করতে লাগলো। তা দেখতে দেখতেই তিনি চিৎকার করছিলেন, মেয়েকে বাঁচাবার আকুতি জানাচ্ছিলেন। যখন শহীদুল সাহেব বলেন, আল্লাহ মাবুদ আমার মেয়েটাকে বাঁচান, তখন হঠাৎ রুবি বসে পড়ে আর শহীদুল সাহেবের দিকে তাকিয়ে রয়। ঘৃণা, রাগ, ক্ষোভ ছিল সেই চোখে। সেইভাবে খুবলানো রক্তাক্ত রুবি দাঁড়িয়ে নিজের হাতে হৃৎপিণ্ডটা বের করে শহীদুল সাহেবের সামনে ছুঁড়ে মারে। কষ্ট লাগে? এখন কষ্ট লাগে? আমার ছেলেটাকে এইভাবেই তো মেরেছিলি তোরা। আমার বোবা ছেলেটা কি দোষ করেছিল? কেন এইভাবে আমার ছেলেটাকে খুন করে তোদের আয়েশ মেটেনি? কলিজাটাই বের করে ফেললি? ছাড়বো না তোদের। ওদের গুলোকেও নিয়েছি, তোর ভাইয়েরটাকে নিয়েছি, এবার তোরটাকে নিয়ে যাব। তোরা পাবি শাস্তি, যা তোদের প্রাপ্য। এটা বলেই রুবি সেই শক্তি মিলিয়ে যায় অন্ধকারে। শহীদুল সাহেব বুঝে গিয়েছিলেন সবকিছুই। কোনোভাবে তিনি বাসায় ফিরে এসে তার বড় ভাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেন। তারা দুজন বুঝতে পারেন এত কিছুর পেছনে 30 বছরের আগের ঘটনাই দায়ী। মূলত 30 বছর আগে তাদের এলাকায় পুকুরের জাল ফেলে মাছ চুরি করত কিছু লোক। এই চুরির কারণে লোকসান এবং হয়রানির ফলে গ্রামের লোকেরা ক্ষিপ্ত ছিল। তাই তারা গোপন পাহারা বসায় রাতের বেলা চোর ধরার জন্য। সেদিন শহীদুল সাহেবের গ্রামের 2 গ্রাম পরের এক গ্রামের একজন বোবা লোক রাতে পথে ভুল করে সেই গ্রামে ঢুকে যায়। যারা পাহারায় ছিলেন তাদের মধ্যে একজন তাকে ধরে ফেলেন, কিন্তু সেই বোবা লোক তাকে ডাকাত ভেবে তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করেন এবং একটা জঙ্গলে লুকিয়ে পড়েন। আর এদিকে সেই লোক চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দেয় চোর এসেছে বলে। সারা গ্রামের লোক যখন লাঠিসোঁটা নিয়ে কুপি হারিকেন দিয়ে তাকে খুঁজে বের করে, তখন বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না, আমাদের দেশের বীর উন্মত্ত জনতা হামলা করে পিটিয়ে মারধর করে তাকে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন সেই লোকের বুধে টোটা বিদ্ধ করে তাকে হত্যা করে। এবং সেই বীরেরা এতটাই উন্মত্ত ছিল যে লোকটার বুকটা দা দিয়ে চিরে ফেলে হৃৎপিণ্ড নিয়ে উল্লাস করেছে। শহীদুল সাহেব তখন 20 বছরের যুবক। তিনি তার বড় ভাইও সেই লোকের গায়ে হাত তুলেছিলেন। পরে যখন জানাজানি হয় বেকসুর লোক হত্যা করা হয়েছে, তখন তারা পালিয়ে গিয়েছিলেন মিলিটারির ভয়ে।
তারা পরে যখন ফিরে এসেছে তখন তারা শুনতে পেয়েছিলেন সেই লোকটার মা এই গ্রামে তাদের সবাইকে অভিশাপ দিয়েছিল, বলেছিল আমার কলিজার টুকরাটার কলিজা তোমরা কেটেছো, তোমাদের সবার যারা যারা আমার ছেলের গায়ে হাত দিয়েছ আল্লাহ তোমাদের বিচার করবে, আর তোমাদের কলিজার টুকরাদের কলিজা এইভাবেই কেটে যাবে যেভাবে আমার ছেলেরটা তোমরা কেটেছ। শহীদুল সাহেবের বড় ভাইয়ের ছেলের বুকে ব্যথা করত, এইভাবেই একদিন পুকুরে বুকে ব্যথার কারণে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়। আর এখন রুবির বুকে ব্যথা, তাই তারা দ্রুতই সেই আলেমের সাথে দেখা করেন এবং খুলে বলেন সবকিছু। সব শুনে সেই আলেম সাহেব তার কিছু ছাত্র জিনকে ডেকে নিয়ে আসেন এবং তাদের বলেন রুবির জন্য কিছু করতে। সেই জিনরা বলে, দেখুন এটা এমন একটা বিষয় যার উপর কারো এখতিয়ার নেই, আমরা মেয়েটার জন্য চেষ্টা করব কিছু করতে, কিন্তু নিয়তিতে যা আছে তাই হবে। এটা শোনার পর আলেম বলেন, এটা কেন বললে তোমরা? বন্দি করো যে এমন করছে তাকে। সেই জিনেরা বলে, বন্দি করতে পারবো, কিন্তু সেই ঠিকই সব বন্ধন খুলে ফেলবে। আলেম তাদেরকে বলেন, কে সে যে তোমাদের বন্দিশাল থেকে পালাতে পারবে, আর কেনই বা এমন হবে? তাও এই দুইজনের সাথে আরো তো লোকজন জড়িত ছিল, তাই না? তো সেই জিনের উত্তর দেয়, এই হচ্ছে কারিন, সেই ছেলে হারা মায়ের কারিন। শোকে দুঃখে অভিশাপ দিতে দিতে সেই মা মারা গেছেন। এই অভিশাপ এখন এই কারিন বহন করবে। আপনি তো কেবল এই দুইজন ভাইয়ের সমস্যা জেনে বলেছেন, শুধুমাত্র তারা কেন ভুগবে? সবাই ভুগবে, এবং ভুগছে তারা, যারা তার হাতে যারা জড়িত তারা সবাই ভুগছে। আরো অনেক কথা হওয়ার পর সেই জিনেরা অপারগতা প্রকাশ করে। এরপর বেশ কয়েক জায়গায় তারা গিয়েছিলেন। এর মধ্যে রুবির হার্ট দুর্বল হতে শুরু করে, শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। ঢাকায় এক আত্মীয়র বাসা আছে, তো জাহিদ ভাই রুবিকে দেখতে যায় পরের দিন ওনাদের সাথে। তাদের ঘরে ঢোকার পর জাহিদ ভাইয়ের মাথা ব্যথা করছিল খুব, তাই রিংটা হাতে পড়তে যায়, কিন্তু পরক্ষণে রিং পকেটে ঢুকিয়ে ফেলে। যেহেতু আগে একবার কারিনের ব্যাপারে অভিজ্ঞতা ছিল, তাই খুব সাবধান ছিল জাহিদ ভাই। তিনি রুবির পাশে বসে কথা বলতে থাকে তার সাথে। বুঝতে পারছিল বুকের ব্যথায় কাতর ছিল সে, একটু শান্তি তিনি চাইছিলেন। হঠাৎ জাহিদ ভাই দেখে ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে কেউ একটা লাফ দিয়ে রুবির উপরেই নিমিষে মিলিয়ে গেল আর রুবির বিছানায়, এবং রুবি তখনই কাঁপতে শুরু করে। জাহিদ ভাই বুঝতে পারে সেই কারিন এসে গেছে। জাহিদ ভাই উঠে দাঁড়ানোর আগেই রুবির বসে পড়ে এবং জাহিদ ভাইয়ের বাম হাত ধরে ফেলে। কুকুরের মতো জাহিদ ভাইয়ের সামনে এসে গন্ধ শুকতে শুরু করে। তারপর তাকে ছেড়ে দিয়ে তার দিকে তাকে চোখের ইশারা করে বুঝায় সে যেন চলে যায়। জাহিদ ভাই উত্তর নেয়, মাথা নাড়িয়ে না বলে। রুবি হঠাৎ দুই হাত দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। জাহিদ ভাই রিংটা বের করে রুবির কপালে চেপে ধরে আর রুবিকে ডাকতে থাকে ওঠার জন্য। রিং চেপে ধরতেই রিং গরম হতে শুরু করে, এমনকি জাহিদ ভাইয়ের হাত জ্বলতে শুরু করে। রুবি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জাহিদ ভাইয়ের হাতের অল্প একটু চামড়া ততক্ষণে রিংয়ের তাপে জ্বলে গেছে। জাহিদ ভাই সচরাচর রিংটা ব্যবহার করে না, কিন্তু রুবির শরীরের অবস্থা দেখে তাকে এটা ব্যবহার করতে বাধ্য করতে হয়েছিল। সেদিন চলে আসে জাহিদ ভাই এবং রাতে আমির সাহেবকে শুরু থেকে পর্যন্ত সবকিছু বলে। সব শুনে তিনি বলেন, দেখো বিপদ আসন্ন, জানো যেতে পারে, বন্দি করার চেষ্টা করতে পারি, কিন্তু সফল আর সম্ভাবনা তেমন নেই, এছাড়া তোমার জীবনের ঝুঁকি আসতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবকে বলে, এটাই তো করে আসছে এতদিন, তাই না? তখনও ঝুঁকি ছিল, এখনও আছে, আর থাকবেই, আপনি বলুন কি করতে হবে। আমির সাহেব বলেন, তোমার ডেভেলপারের এমডির মেয়ের কথা মনে আছে? জাহিদ বলে, হ্যাঁ মনে আছে। আমি কিন্তু আগে এই ঘটনাটা একবার শেয়ার করেছিলাম জাহিদ ভাই, ডেভেলপার এমডির মেয়ের। তিনি বলেন, হুবহু সেই নিয়ম মেনে এই কারিনকে বন্দি করতে হবে। সেই সময় বাক্স ব্যবহার করেছি, এবার বাঁশের তৈরি বোতলে বন্দি করতে হবে, আর রুবির উপরে কিছুই করা যাবে না। সেই কারিনকে অন্য কোথাও আনতে হবে, এটা তোমাকেই করতে হবে, কারণ আমরা তাকে আনতে পারবো না। তার কথা মতো আমি রুবির সাথে জাহিদ ভাই রুবির সাথে দেখা করে ওর একটা কাপড় নিয়ে আসে। আসার আগে রুবির সাথে অনেকক্ষণ কথা বলে। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তখন তার মধ্যে, আর সে বলেছিল এই বুকের ব্যথা তার আর ভালো লাগছে না। জাহিদ ভাই অন্তরে আতঙ্কে ছিল রুবিকে নিয়ে, তাই জাহিদ ভাই যা কেবল ওই রিংটা রুবির হাতে পরিয়ে দিয়ে আসে, তা ছিল তার কাছে। তো জাহিদ ভাই চলে আসার সময় রুবি বাবা ফোন দিয়ে বলেন রুবি উঠে বসেছে আর ওর বুকের ব্যথা একদমই নেই। জাহিদ ভাই রুবির সাথে কথা বলে ফোন রেখে দেয়। রাত 2টার দিকে জাহিদ ভাই রুবির ব্যবহার করা কাপড় জ্বালিয়ে দেয় এবং নিজেকে বন্ধ না করে উন্মুক্ত হয়ে সেই কারিনের অপেক্ষা করতে থাকে। আগুনটা নেবার সাথে সাথেই সেই কারিন ধাম করে এসে পড়ে জাহিদ ভাইয়ের সামনে এবং দানবীয় কণ্ঠে বলতে থাকে, আমাকে বন্দি করার শক্তি নেই তোদের, আর ওকে বাঁচাতে পারবি না তোরা। বলেই সেই কারিন জিন জাহিদ ভাইকে ধরতে এলে আমির সাহেব সামনে এসে পড়েন, যার কারণে সেই কারিন দূরে সরে যায়। তিনি তার মতো করে পড়ছিলেন দোয়া দুরুদ, আর সেই কারিন বিভিন্ন মানুষের কণ্ঠ নিয়ে জাহিদ ভাই ধোকায় ফেলানোর চেষ্টা করে। জাহিদ ভাই বাঁশের বোতল হাতে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক সূরা রহমানের কিছু আয়াত পড়ছিল
এভাবে অনেকক্ষণ পর জাহিদ ভাইয়ের হাতে থাকা বাঁশের বোতলটা ভারী হতে শুরু করে এবং একসময় আমির সাহেবের কথা মতো জাহিদ ভাই বোতল বন্ধ করে ফেলে। কারিন বোতলে বন্দী হয়ে গিয়েছিল। জাহিদ ভাই স্বস্তি পাচ্ছিল, যাক মেয়েটা বেঁচে গেল। জাহিদ ভাই সূরা পড়ছিল জাহিদ ভাইয়ের মতো করে। আমির সাহেব বোতল নিয়ে চলে যাওয়ার জন্য জাহিদ ভাইয়ের হাত থেকে যখন বোতলটা নিবেন, ঠিক তখন বোতলটা ফেটে যায় এবং আগুন ধরে যায় বোতলটায়। জাহিদ ভাই হতবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই আমির সাহেবের দিকে তাকাতে গিয়ে দেখে সেই কারিন দাঁড়িয়ে আছে। রাগে ক্ষোভে গড়গড় করতে করতে তিনি হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে বিশ্বাস তো করতে পারছিল না জাহিদ ভাই যে এটা কি হলো। আমির সাহেব শুধু তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে। জাহিদ ভাই প্রশ্নের উত্তর না দিয়ে উনি শুধু তাকে তুলে বসলেন এবং এটুকু বললেন, তৈরি থেকো। তো জাহিদ ভাই ওনাকে বললেন, কিসের জন্য? আমির সাহেব উত্তর না দিয়ে চলে যায়। তো জাহিদ ভাই চিৎকার করে একটার পর একটা প্রশ্নই করে যাচ্ছিল, কিন্তু তিনি চলে গেছেন ততক্ষণে। জাহিদ ভাই বুঝে গিয়েছিল রুবির ক্ষতি হবে আর আমির সাহেবের আর কিছুর করার নেই। তাই উপায় না পেয়ে নিরলসভাবে আমল করতে শুরু করে জাহিদ ভাই, এবং আল্লাহই পারেন সবকিছু মুহূর্তে পাল্টে দিতে। রুবির সাথে কথা হতে লাগলো দিনে কয়েকবার করে। রিংটাও ওর কাছে দেওয়ার পর থেকে ওর বুকের ব্যথা নেই, আর কোনো কিছু ঘটছেও না ওর সাথে। অনেক কিছু জল্পনা কল্পনা করতে থাকে জাহিদ ভাইয়ের মাথার মধ্যে। 4 দিন চলে যায়। এর পরের দিন ফোন আসে, রুবির অবস্থা খারাপ, খুব খারাপ, হাসপাতালে এখন ভর্তি। জাহিদ ভাই চলে যায় সেখানে, অন্তরের সেই জল্পনা কল্পনা আর ভয় নিয়ে। রুবি আইসিইউতে তখন, ডাক্তার অনুমতি দেননি। শহীদুল সাহেব জাহিদ ভাইয়ের রিং জাহিদ ভাইকে ফেরত দিয়ে দেয় এবং বলেন, দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ ওর মা বলে ও পড়ে যায়, বমি হতে থাকে আর ফেনা বের হয় মুখ থেকে। জাহিদ ভাই হাসপাতাল থেকে আমির সাহেবকে স্মরণ করছিল, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। আর তার কিছুক্ষণ পর ডাক্তার বলেন, রুবি আর নেই। কলিজাটাই যে ধাক্কা লাগে, এমন কথা শুনলে সেই ধাক্কাটাই পেয়েছিল জাহিদ ভাই। জাহিদ ভাই বসেছিল দূরে, দেখছিল স্বজন হারানোর বেদনা কি জিনিস। জাহিদ ভাই নিজের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছিল। বের হয়ে চলে আসে জাহিদ ভাই বাসায়। রিংটা যতবার দেখছিল ততবার মোচড় দিচ্ছিল বুকে। তাই আমির সাহেবকে ডেকে এনে রিংটা ছুঁড়ে মারে জাহিদ ভাই তার দিকে, আর তাকে বলে, ত্যাগ করলাম সবকিছু। সো বলে সে চলে আসে ঘরের মধ্যে। জাহিদ ভাই এভাবেই কেটে যায় কয়েকটা দিন। আমির সাহেব বাবার মতো আগলে রাখে এবং সেই সময় রেখেছেন, বুঝিয়েছেন, মনোবল দিয়েছেন, মনে করে দিয়েছেন অনেক কিছু। এভাবেই চলছিল। এর মধ্যে জাহিদ ভাইয়ের এক পরিচিত লোক বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলেন জাহিদ ভাইয়ের সাথে, কিন্তু মানসিকতা ভালো না থাকায় জাহিদ ভাই কারো ফোন ধরতো না। তো একদিন ফোন করার পর সে জাহিদ ভাইকে খুব জোর করে তার মামার একটা সমস্যার সমাধানের জন্য। তাই অনেক ভেবেচিন্তে সেই পরিচিত লোকের সাথে তার মামাকে তিনি দেখতে যান। তার মামার বাসায় যাওয়ার পর থেকে সেই পরিচিত লোকটিকে বলে পুরো ঘটনা শেয়ার করতে তার সাথে। তো তার মামার নাম হচ্ছে মামুন। আমরা আজকে মামুন ভাইয়ের কথাটা আজকে রাখলাম না, মামুন ভাইয়ের ঘটনাটা আজকে শেয়ার করলাম না। আমরা এটার কন্টিনিউশন নেক্সট এপিসোডে আমরা এটা প্রচার করব। এবং বলতে খুবই ভালো লাগছে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। এখন পর্যন্ত একটি ঘটনাও মিস করিনি। ব্যক্তিগতভাবে আমার অ্যাম্বুলেন্স সংঘটিত ঘটনাগুলো প্রচণ্ড ভয়ঙ্কর লাগে, আর আমিও আজ অ্যাম্বুলেন্স সম্পর্কিত একটি ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। আমি ডিউটি শেষ করে সবেমাত্র ক্যান্টিনের গরম চায়ের কাপে চুমুক দিয়েছি। ভাবছি আজ রাতের মতো ছুটি। এমন সময় ওয়াকি টকিটা বেজে উঠল। ওপাশ থেকে ডিউটি ম্যানেজারের গলা ভেসে এলো, আরমান ভাই, একটা লাশ অনেক দূরের আর একটা জেলা শহরে পৌঁছাতে হবে, এখনই বের হতে হবে। গন্তব্যটা অনেক দূর, প্রায় 5-6 ঘন্টার রাস্তা। এই কুয়াশায় হয়তো আরো বেশি সময় লাগবে। মনটা একটু খুঁতখুত করলেও না করার উপায় নাই। এটাই আমার কাজ। আমি চায়ের কাপটা রেখে উঠে পড়লাম। আসছি স্যার বলে অ্যাম্বুলেন্সের দিকে রওনা দিলাম। আধা ঘন্টা পর আমি লাশ বুঝে নেওয়ার জন্য মর্গের পেছনে দাঁড়ালাম। দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে সাদা চাদরে মোড়ানো দেহটা নিয়ে এলো। সাথে কেউ ছিল না, না কোনো আত্মীয়, না পুলিশ। শুধু একটা ফাইল আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, যাতে লেখা বেওয়ারিশ। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। ওয়ার্ড বয়রা সাবধানে স্ট্রেচারটা ভেতরে ঢুকিয়ে লক করে দিল। আমি শুধু দরজা বন্ধ করার আগে এক পলক তাকালাম। সাদা চাদরে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। আমি কখনো চাদরের নিচে তার চেহারা দেখার চেষ্টা করিনি। এই 8 বছরে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। কখনো প্রয়োজন মনে করিনি, আর সত্যি বলতে আমার ইচ্ছেও হয় না। যার যা পরিচয় ছিল তা তো দুনিয়াতেই শেষ। এখন সে শুধু একটা দেহ। আমি পেছনের দরজাটা সাবধানে বন্ধ করলাম। ড্রাইভিং সিটে এসে বসলাম। দরজায় একটা লম্বা শ্বাস ফেললাম। ইঞ্জিনে চাবি ঘোরাতেই গাড়িটা কেঁপে উঠল। আমি হিটারটা চালু করে দিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে বড় রাস্তার দিকে রওনা দিলাম।
শহর পার হতে হতে রাত 11:30 বেজে গেল। কুয়াশা তখন আরো ঘন। হেডলাইটের আলো যেন এই সাদা দেয়াল ভেদ করতে পারছিল না। প্রথম কয়েক কিলোমিটার সব স্বাভাবিকই ছিল। দু একটা ট্রাক বা বাস ভো শব্দ করে পাশ কাটিয়ে যাচ্ছিল। কিন্তু শহর থেকে কিছুটা দূরে আসতেই এক অদ্ভুত অসহনীয় নীরবতা চারপাশটাকে গ্রাস করলো। মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়েছে, অথবা হয়তো আমি ছাড়া আর কেউ এই রাস্তায় নেই। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই। আমার একটা অভ্যাস আছে, বিশেষ করে যখন রাতে একা ড্রাইভ করি, আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাই। এটা এক ধরনের আত্মবিশ্বাস দেয় যে সব ঠিক আছে। সেই রাতেও আমি অভ্যাসবশত রিয়ার ভিউ মিররে তাকালাম। অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা আবছা নীল আলোয় আলোকিত। সাদা চাদরে মোড়ানো লাশটা ঠিক জায়গাতেই ছিল, একদম স্থির। কিন্তু পরক্ষণেই আমার বুকটা ধরফর করে উঠল। আমার মনে হলো চাদরটা সামান্য নড়ছিল, ঠিক পায়ের কাছের অংশটা। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সুখবর হলো আমরা নতুন একটি পারফিউম স্টোর চালু করেছি। যারা পারফিউম বা আতর ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য আমাদের সংগ্রহ হবে সেরা পছন্দ। পারফিউম শুধু সুগন্ধই নয়, আপনার ব্যক্তিত্বের অনন্য প্রকাশ। বিস্তারিত জানার জন্য ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাচ্ছি মূল ঘটনায়। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। মুখের ভেতরটা কেমন যেন খালি খালি লাগলো। ধুর, আমি নিজেকে নিজে বললাম, এটা আমার বিভ্রম। গাড়ি তো ঝাঁকুনি খাচ্ছে, হয়তো সে কারণে নড়েছে। আমি স্টিয়ারিংটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি হয়তো বেশি ভাবছি। ক্লান্তি আর এই থমথমে পরিবেশ সব মিলিয়ে আমার মাথায় এসব খারাপ চিন্তা আসছে। আমি গাড়ির মিউজিক প্লেয়ারটা চালু করার চেষ্টা করলাম, কিন্তু শুধু ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছু এলো না। এমনিতে আমি গান বাজনা খুব একটা শুনি না, বিশেষ করে লাশ নিয়ে যাওয়ার সময়। কিন্তু আজকের এই নীরবতাটা বড্ড বেশি গায়ে লাগছিল। মনে হচ্ছিল এই নীরবতায় যেন কোনো অশুভ কিছুর পূর্বাভাস দিচ্ছে। 12:30টার দিকে আমি একটা নির্জন গ্রামীণ এলাকা পার হচ্ছিলাম। এই এলাকাটা এমনিতে একটু ফাঁকা, এখানে জঙ্গল আর খালি মাঠ বেশি। রাস্তাটা এখানে এসে আরো বেশি অন্ধকার আর ভয়াবহ লাগছিল। হাইওয়ের দুপাশে বড় বড় গাছগুলো কোষের মধ্যে অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আমি গতি কমালাম না, শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব এই জায়গাটা পার হতে। আমি আবার মিররে তাকালাম। সেই সাদা অবয়বটা এখনো স্থির, কিন্তু আমার বুকের ধরফরানি কমছিল না। আমার মনে হচ্ছিল পেছনে শুধু একটা লাশ নেই, অন্য কিছু আছে। এমন একটা কিছু যা আমার এই যাত্রাকে সহজ হতে দেবে না। আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে বসে আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার ঘাড়ের পেছনের চুল খাড়া হয়ে যাচ্ছিল। সেই জঙ্গল ঘেরা ফাঁকা এলাকা পার হচ্ছিলাম। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ যেন অন্ধকারের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা ভেদ করে তাদের ডালপালাগুলোকে অতিকায় দানবের হাতের মতো লাগছিল। অ্যাম্বুলেন্সের হেডলাইট যতটুকু জায়গা আলোকিত করছিল, তার বাইরে যেন অন্য এক দুনিয়া, এক অজানা অন্ধকার দুনিয়া। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম সামনের রাস্তা থেকে চোখ না সরাতে, কিন্তু আমার অবাধ্য চোখ বারবার রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। পেছনের সেই সাদা চাদরে মোড়ানো অবয়বটা এখনো স্থির। আমার মন বলছিল কিছু হয়নি আরমান, সব ঠিক আছে। কিন্তু আমার ভেতরের সত্তাটা চিৎকার করে বলছিল কিছু একটা গন্ডগোল আছে। হঠাৎ আমার নজর গেল রাস্তার পাশে। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখলাম এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সাদা পোশাকে চুলগুলো খোলা, মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল। রাতের এই প্রহরে এমন নির্জন জায়গায় এই দৃশ্যটা আমার শরীরের সব রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি সাথে সাথে চোখ ডললাম। ভাবলাম এটা আমার বিভ্রম। এই নির্জন রাস্তায় এই শীতে একটা মেয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, অসম্ভব। আমি আবার তাকালাম, সে ওখানে আছে, ঠিক সেভাবে হাত নাড়ছে। আমার বুকটা ভয়ে সংকুচিত হয়ে এলো। এটা কোনো মানুষ হতে পারে না। আমি গতি না কমিয়েই পার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি স্টিয়ারিং আরো জোরে চেপে ধরলাম, দরদ পড়তে শুরু করলাম। যে অ্যাম্বুলেন্স তার কাছাকাছি পৌঁছালো, আমি চোখ বন্ধ করে ফেলার মতো অবস্থায় আমি শুধু পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু আমার কান যেন কোনো একটা কান্নার আওয়াজ শুনতে পেল, অথবা হয়তো এটা আমার মনের ভুল। গাড়িটা একটু সামনে এগোতেই আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। রাস্তা খালি, কেউ নেই।
যেন 1 সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো কুয়াশার কারণে কোনো গাছের আকৃতিকে মানুষ বলে ভুল করেছি। কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমার চোখ পেছনের স্ট্রেচারের দিকে গেল, আর যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। লাশের চাদরটা একটু বেশি খুলে গিয়েছিল, পায়ের দিকটা, এখন তার পায়ের নখ দেখা যাচ্ছিল। আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমন কিছু দেখিনি। নখগুলো অস্বাভাবিক রকম বড়, সামনের দিকে বাঁকানো, আর সেগুলোর রং কালো, কুচকুচে কালো, যেন কেউ আলকাতরা মাখিয়ে দিয়েছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হিটার চালু থাকা সত্ত্বেও আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি চোখ সরিয়ে নিলাম। আমি আর পেছনে তাকাবো না, যাই ঘটুক আমি শুধু গাড়ি চালাবো। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে ফোনটা বেজে উঠল। আমি এত জোরে চমকে উঠলাম যে গাড়িটা প্রায় রাস্তার বাইরে চলে যাচ্ছিল। কোনো মতে সামলে নিয়ে 1 হাত দিয়ে কাঁপতে কাঁপতে ফোনটা বের করলাম। হাসপাতালের নম্বর। আমি কাঁপা গলায় বললাম, হ্যালো। ওপাশ থেকে ম্যানেজারের গলা ভেসে এলো, আরমান ভাই, আপনি কি লাশ নিয়ে বেরিয়ে পড়েছেন? আমি ঢোক গেলে বললাম, জি 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 স্যার, 11:30টার দিকে বেরিয়েছি। কেন স্যার? ওপাশের আওয়াজটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। কিন্তু আরমান ভাই, একটা বড় সমস্যা হয়ে গেছে। আপনি যে লাশটা নিয়ে গেছেন সেটা তো ওই শহরে যাওয়ার কথা ছিল না। পুলিশ তো একটু আগে এসে ওই লাশ অন্য জায়গায় স্থানান্তর করিয়েছে। আপনি সাথে করে কাকে নিয়ে গেছেন? আমার হাত পা জমে গেল। আমার আঙ্গুল স্টিয়ারিংয়ে এমনভাবে চেপে বসলো যে মনে হলো হাড়গুলো ভেঙে যাবে। কি কি বলছেন? আমি তো হাসপাতাল থেকেই লাশ নিয়ে আসছি। অটবয়রা নিজে আমাকে বুঝিয়ে দিয়েছে। না আরমান ভাই, আপনি ভুল করছেন। ওপাশের লোকটা প্রায় চিৎকার করে উঠল, ওই স্ট্রেচারে অন্য কেউ ছিল, আপনি। কিন্তু এর মধ্যে ফোনটা কেটে গেল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, নো সার্ভিস। এইমাত্র কথা বলছিলাম আর এখনই নেটওয়ার্ক গায়েব। আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমি কাকে নিয়ে যাচ্ছি? যদি ওটা সেই লাশ না হয় তবে এটা কে? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি ভয়ে ভয়ে আরেকবার মিররে তাকালাম। এবার চাদরটা কোমর পর্যন্ত খুলে গেছে। একটা হাত বাইরে চলে এসেছে। হাতটা নীলচে হয়ে আছে, যেন সব রক্ত এখানে এসে জমে গেছে। কিন্তু আসল ভয়াবহ দৃশ্য সেটা ছিল না। সেই নীলচে হাতের আঙুলগুলো নড়ছিল আস্তে আস্তে, যেন কেউ কোনো কিছু ধরার চেষ্টা করছে। এটা সম্ভব না। আমি জোরে চিৎকার করে উঠলাম। আমি এক ঝটকায় গাড়ি ব্রেক কষলাম। অ্যাম্বুলেন্সটা কর্কশ শব্দ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আমার হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার জানতেই হবে পেছনে কি আছে। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বেরোলাম। কনকনে ঠান্ডা বাতাস আমার ঘরমাক্ত মুখে চাবুকের মতো আঘাত করলো। আমি সাহস করে পেছনের দরজা খুললাম। ভেতরে আবছা নীল আলোয় দেখলাম চাদরটা আবার ঠিকঠাক ভাবে পাতা। লাশটা একদম স্থির। সেই কালো নখ, সে নীলচে হাত, কিছুরই কোনো চিহ্ন নেই। আমি অবাক হয়ে গেলাম। এটা এটা সব আমার মাথার খেলা। আমি নিজেকে বোঝালাম ওই ফোন কলটা হয়তো কোনো কারণে কেটে গেছে, আর আমি ভয়ে উল্টো পাল্টা দেখছি। আমি স্বস্তি পাওয়ার চেষ্টা করলাম। দরজাটা জোরে বন্ধ করে দিলাম। ভাবলাম আর যাই হোক, গন্তব্যে না পৌঁছে আমি থামবো না। আমি পেছনের দরজাটা সশব্দে বন্ধ করে দিলাম। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমি স্পষ্ট দেখলাম হাতটা নড়ছে, অথচ এখন সব স্বাভাবিক। আমি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছি। বিড়বিড় করে বললাম, আমি এই নির্জনতায় কুয়াশা আর ওই হাসপাতালের ফোন কল সব মিলিয়ে আমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। আমি একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ঠিক করলাম আর কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ি চালিয়ে যাব। যখনই আমি ঘুরে ড্রাইভিং সিটের দিকে পা বাড়িয়েছি, আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আরমান। এতটাই স্পষ্ট, এতটাই কাছের আওয়াজ যে আমার মনে হলো কেউ আমার কাঁধের ওপর মুখ রেখে এই কথাটা বলেছে। একটা বরফ শীতল ভয়ের স্রোত আমার মাথা থেকে পা পর্যন্ত নেমে গেল। আমি ঝটকা দিয়ে পেছনে ঘুরলাম। কেউ ছিল না। ঘুটঘুটে অন্ধকার, কুয়াশায় ঢাকা জঙ্গল, আর আমার অ্যাম্বুলেন্স। বাতাস পর্যন্ত যেন ভয়ে থেমে গেছে। আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো স্বর বেরোলো না। এটা আমার বিভ্রম হতে পারে না। আমি স্পষ্ট শুনেছি কেউ আমার নাম ধরে ডেকেছে। আমি প্রায় দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসলাম। দরজাটা এত জোরে লাগালাম যে কাঁচগুলো ঝনঝন করে উঠল। আমার হাত কাঁপছিল,
স্টিয়ারিং ধরতেও কষ্ট হচ্ছিল। আমি কাপা হাতে চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করলাম। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু আমার সমস্ত মনোযোগ তখন পেছনের অংশে। কুয়াশা আরো গভীর হয়ে গিয়েছিল। এখন আর 10 ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। আর রাস্তাটা এখন একদম জনশূন্য লাগছিল। মনে হচ্ছিল যেন আমি এই দুনিয়ার কোনো পরিচিত রাস্তায় নেই, অন্য কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি। একটা অন্য জগৎ, যেখানে শুধু আমি আছি আর আমার পেছনের ওই অজানা খারাপ জিনিসটা আছে। আমার চোখ বারবার মিররের দিকে চলে যাচ্ছিল। আমি না তাকিয়ে থাকতে পারছিলাম না। প্রথম কয়েক মিনিট সব শান্ত, সেই সাদা চাদরটা একদম স্থির। আমি নিজেকে বোঝাতে শুরু করলাম, হয়তো আগের সবকিছুই আমার মনের ভুল ছিল, হয়তো ওই ডাকটাও বাতাসের শব্দ ছিল। কিন্তু কিছুক্ষণ যেতেই আমি আবার সেটা দেখলাম। সেই হাতটা যা আগে চাদরের বাইরে বেরিয়েছিল, সেটা এখন আরো একটু উপরে উঠে আসছে, যেন কেউ আস্তে আস্তে খুব সাবধানে চাদরটা সরাচ্ছে। প্রথমে আঙুলগুলো, তারপর কবজি, তারপর পুরো হাতটা বেরিয়ে এলো। সেই নীলচে ফোলা ফোলা হাত। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি দেখতে পাচ্ছিলাম হাতটা এবার স্ট্রেচারের কিনারা ধরেছে, যেন ওটা এবার উঠে বসার চেষ্টা করছে। আমি আর পারলাম না, না আর না। আমি চিৎকার করে উঠলাম। আমি সাথে সাথে গাড়ি একপাশে থামালাম। এই ঘটনার শেষ দেখে ছাড়বো আমি। আমার ভয়কে জয় করতেই হবে। এবার আমি পুরোপুরি প্রস্তুত হয়ে নামলাম। ড্যাশবোর্ড থেকে আমার শক্তিশালী টর্চটা বের করে নিলাম। এটা শুধু টর্চ নয়, বেশ ভারী আত্মরক্ষার কাজও হতে পারে। আমি টর্চটা জ্বালিয়ে পেছনের দরজার দিকে এগোলাম। আমার বুক জোরে জোরে ধরফর করছিল। আমি আল্লাহ তাআলার নাম নিলাম। তারপর এক ঝটকায় পেছনের দরজা দুটো খুলে ফেললাম। টর্চের তীব্র আলো গিয়ে পড়ল স্ট্রেচারের ওপর। আমার চিৎকার বের হতে গিয়েও গলায় আটকে গেল। চাদর পুরোপুরি খোলা, ওটা স্ট্রেচারের এক পাশে পড়ে আছে। আর লাশটার চোখ দুটো খোলা। টর্চের আলোয় দেখলাম চোখ দুটো স্থির, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, যেন ওটা লাশ নয়, একটা জীবন্ত মানুষ, বা হয়তো অন্য কিছু। তার মুখে একটা অদ্ভুত বিভৎস হাসি লেগে আছে। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম, কিন্তু পরক্ষণে আমার মধ্যে এক অদ্ভুত জেদ কাজ করলো। আমি এই জিনিসটাকে ভয় পাবো না। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সুখবর হলো আমরা নতুন একটি পারফিউম স্টোর চালু করেছি। যারা পারফিউম বা আতর ব্যবহার করতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের সংগ্রহ হবে সেরা পছন্দ। পারফিউম শুধু সুগন্ধই নয়, আপনার ব্যক্তিত্বের অনন্য প্রকাশ। বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাচ্ছি মূল ঘটনায়। এটা একটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়। আমি হাত বাড়িয়ে চাদরটা আবার ওপরে তুলতে গেলাম। ভাবলাম হয়তো ওয়ার্ড বয়েরা ঠিক মতো ঢাকেনি, ঝাঁকুনিতে খুলে গেছে। কিন্তু যে আমি হাত লাগালাম, ওটা আমার হাত ধরে ফেললো। আমার কবজিটা খপ করে ধরে ফেললো। সেই নীলচে হাতটা বরফের মতো ঠান্ডা। শুধু ঠান্ডা নয়, যেন এই হাতের নিজের কোনো তাপমাত্রা নেই। ওটা আমার শরীরের সব উত্তাপ শুষে নিচ্ছে। আমার হাতটা মুহূর্তে অবশ হয়ে আসতে লাগলো। আমার তো প্রাণী পেরিয়ে যাওয়ার জোগাড়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই হাতের আকর লোহার মতো শক্ত। ছাড়ো ছাড়ো আমাকে, আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম। আমি অন্য হাত দিয়ে সেই হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেই খোলা চোখ দুটো আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি শেষ চেষ্টা হিসেবে আমার সমস্ত শরীর দিয়ে এক ধাক্কা মারলাম। সেই ঝটকায় হাতটা ছুটে গেল। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আমি এক মুহূর্ত দেরি করলাম না। কোনো মতে উঠে দাঁড়িয়ে পেছনের দরজা দুটো ধাক্কা দিয়ে বন্ধ করলাম। আমার হাতে এখনো সেই বরফ শীতলের স্পর্শ লেগে আছে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসলাম। আমার বুক জোরে জোরে ধরফর করছিল। আমি এখন পুরোপুরি আতঙ্কে। এটা কোনো লাশ নয়, এটা অন্য কিছু, একটা অশুভ অবয়ব। কিন্তু সমস্যা হলো আমি রাস্তার মাঝখানে, না সামনে কোনো সাহায্য পাওয়ার আশা আছে, না পেছন ফেরার। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই জিনিসটাকে নিয়ে সামনে যাব নাকি শহরে ফিরে যাব। আমি নিজেকে বুঝিয়ে গাড়ি আবার চালাতে শুরু করলাম। সিদ্ধান্ত নিলাম যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাবো। এই অভিশাপটাকে নামিয়ে দিয়েই আমি ফিরবো। কিন্তু এখন রাস্তাটা অদ্ভুত লাগছিল। সেই গাছ, সেই বোর্ডে যেগুলো আমি আগে দেখেছিলাম, সব গায়েব। যেন আমি কোনো অচেনা রাস্তায় চলে এসেছি। একটা অন্তহীন রাস্তা, যা শুধু কুয়াশা আর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। আমার হাত স্টিয়ারিং হুইলে এমনভাবে চেপে বসেছিল যে আঙুলের গা হাঁটুগুলো সাদা হয়ে গিয়েছিল।
আমার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তার চেয়েও বেশি কাজ করছিল আতঙ্ক। আমার হাতে সেই বরফ শীতল স্পর্শটা তখনও লেগে আছে। মনে হচ্ছিল যেন আমার চামড়ার নিচে সেই ঠান্ডা ভাবটা ঢুকে গেছে, যে কোনো হিটারে গরম হবে না। আমি এখন কোনো রাস্তায় আছি তা আমি জানি না। কুয়াশা এত ঘন যে মনে হচ্ছিল আমি কোনো মেঘের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি। কোনো মাইল ফলক নেই, কোনো রাস্তার চিহ্ন নেই, শুধু একটা অন্তহীন কালো পিচের রাস্তা যা আমার অ্যাম্বুলেন্স গিলে খাচ্ছে। আমার চোখ বারবার রিয়ার ভিউ মিররে চলে যাচ্ছিল। পিছনের নীল আলোয় আমি দেখতে পাচ্ছিলাম সেই সাদা চাদরটা আমার জায়গা মতো চলে এসেছে, কিন্তু আমি জানতাম ওটা একটা ফাঁদ। ওটার নিচে যা আছে তা শান্ত হয়ে শুয়ে নেই। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা খপ খপ করে কেসে উঠল, তারপর বন্ধ হয়ে গেল। গাড়িটা কয়েক সেকেন্ড গড়িয়ে গিয়ে রাস্তার মাঝখানে একদম থেমে গেল। হেডলাইটগুলো নিভে গেল, হিটার বন্ধ হয়ে গেল, ড্যাশবোর্ডের সব আলো নিভে গেল। এক মুহূর্তে আমি চলমান একটা গাড়ি থেকে একটা নিথর ধাতব বক্সের ভেতরে বন্দী হয়ে গেলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু জঙ্গলের ভেতর থেকে ঝিঝি পোকার একটানা শব্দ আসছিল, আর আসছিল পিছন থেকে কারো ভারী শ্বাসের শব্দ। আমি ভয়ে জমে গেলাম। চাবি ঘোরালাম, কিছু হলো না। আবার ঘোরালাম, জিনিসটা ঢাওয়ার কোনো লক্ষণই নেই। আর ঠিক তখনই আমার পেছনের কেবিন থেকে একটা ক্যাচ করে শব্দ হলো। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা নিজে থেকেই খুলতে লাগলো। আস্তে আস্তে একটা কর্কশ শব্দ করে আমি ঘুরে তাকালাম। আমার গলা শুকিয়ে গেছে। সে অবয়বটা, ওটা আর শুয়ে নেই, ওটা বসে পড়েছে স্ট্রেচারের ওপর, খুব শান্তভাবে মাথাটা নিচু করে, যেন কেউ খুব ক্লান্ত। আমি নড়তে পারছিলাম না, আমার শরীরে যেন প্রাণ নেই। আমি দরজা খুলে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার হাত যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। সে অবয়বটা আস্তে আস্তে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো টকটকে লাল, যেন দুটো জ্বলন্ত কয়লা। সেই লাল আলোয় আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম, একটা বিকৃত পচে যাওয়া মুখ। তারপর সে মুখ খুলল, আর যে আওয়াজটা বেরোলো সেটা কোনো মানুষের ছিল না, ভারী কর্কশ, যেন কেউ পাথরের ওপর লোহা ঘষছে। আমি সেটা নই যা তুমি ভাবছ। এই ভয়ঙ্কর আর ভারী কণ্ঠস্বরটা আমার কানের ভেতর দিয়ে মস্তিষ্কে আঘাত করলো। অ্যাম্বুলেন্সের ভেতরে সেই নীরবতা মৃত্যুর মতো লাগছিল। সে অবয়বটা এখন পুরোপুরি উঠে দাঁড়িয়েছে। সে স্ট্রেচার থেকে নেমে অ্যাম্বুলেন্সের মেঝেতে দাঁড়ালো। তার শরীরটা একটা সাধারণ মানুষের লাশের মতোই ছিল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি, ঘাড়ের বাঁকানো নড়াচড়া আর চোখের সেই লালিমা সবকিছুই অস্বাভাবিক ছিল। আমি সেটা নই যা তুমি ভাবছ। সেই আওয়াজ শুনেই আমার কলিজা যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইল। আমার শরীরের সব শক্তি একেবারে ফিরে এলো। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। আমি তাড়াতাড়ি দরজা খুলে গাড়ি থেকে লাফ দিলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঘামে আমার শার্ট ভিজে গেছে। আমি টলতে টলতে অ্যাম্বুলেন্স থেকে কয়েক কদম দূরে সরে গেলাম। আমি পেছন ফিরে তাকালাম। অ্যাম্বুলেন্সের ভেতরের নীল বাতিটা নিভে গেছে, কিন্তু সেই লাল চোখ দুটো তখনও জ্বলজ্বল করছে। আমি কাঁপা হাতে ফোন বের করলাম, কিন্তু যা ভয় পেয়েছিলাম তাই নেটওয়ার্ক নেই, একটা দাগও না। আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? এই বড় হাইওয়েতে নেটওয়ার্ক কিভাবে গায়েব হতে পারে? আমি চারপাশে তাকালাম, শুনশান নীরবতা, না কোনো গাড়ি, না কোনো আওয়াজ। আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। এই জঙ্গল, এই রাস্তা, সবকিছুই অচেনা। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের খোলা দরজা থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ এলো। এমন আওয়াজ যেন কেউ ভেতরে জ্বলছে, একটা অমানসিক আর্তনাদ। আমি ভয়ে 2 কদম পিছিয়ে গেলাম। দেখলাম সে অবয়বটা এখন পুরোপুরি দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু এখন তাকে আর আগের মতো মনে হচ্ছিল না। তার পা মাটি থেকে সামান্য উপরে, যেন সে হাওয়ায় ভাসছে। তার চুলগুলো লম্বা হয়ে গেছে, কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চেহারাটা ঝাপসা, যেন ধোঁয়া দিয়ে তৈরি। আর চোখ দুটো, সেই টকটকে লাল চোখ দুটো স্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা কোনো লাশ নয়, এটা একটা ছায়ামূর্তি, একটা ভয়ঙ্কর খারাপ জিনিস। আর আমি সেটার সাথে এতক্ষণ এক গাড়িতে বন্দী ছিলাম। সেই মুহূর্তে আমার কি অবস্থা হয়েছিল তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ভয়ে ফেটে যাবে। আমি পেছনে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য শিকল দিয়ে আমার পা বেঁধে ফেলেছে। আমি সেই ভাসমান ভয়ঙ্কর অবয়বটার দিকে তাকিয়েছিলাম,
যার লাল চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। সেই মুহূর্তে তার সেই ভারী পাথরে আওয়াজটা আবার ভেসে এলো। এবার যেন আমার কানের পাশে নয়, সরাসরি আমার মাথার ভেতরে। তুমি আমাকে নিজে নিয়ে এসেছো, এখন গন্তব্যে পৌঁছাও। ওটাকে আমার কোনো মানুষের অভাব মনে হচ্ছিল না। ওটা ছিল অন্ধকারের একটা ঘনীভূত রূপ। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার হাতের ঘড়ি, যা একটু আগেও রাত 1:30 বাজাচ্ছিল, হঠাৎ করে সেটার কাঁটাগুলো বন করে ঘুরতে শুরু করলো। আমি দেখলাম কাঁটাগুলো ঘুরতে ঘুরতে সকাল 7টায় গিয়ে থেমে গেল। কিন্তু বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার, সূর্য কোথাও নেই, আলো নেই, শুধু আমার ঘড়ির কাঁটা বদলে গেল। আর সাথে সাথেই আমার পেছনের অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে থেকে স্টার্ট হয়ে গেল। হেডলাইটগুলো দপ করে জ্বলে উঠল। পেছনের দরজা দুটো সশব্দে বন্ধ হলো। আমি ঘুরে তাকালাম, সেই ভাসমান অবয়বটা গায়েব। আমার পা কাঁপছিল, কিন্তু আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে গাড়ির দিকে নিয়ে চলল। আমি দরজা খুলে ড্রাইভিং সিটে বসলাম। ইঞ্জিন স্বাভাবিকভাবে চলছিল, হিটার আবার চালু হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। পেছনে সেই চাদরটা এখন আবার ঠিকঠাকভাবে পাতা, যেন কিছুই হয়নি। আমি স্টিয়ারিং ধরলাম, কিন্তু আমার হাত ঘোরানোর আগে স্টিয়ারিং হুইলটা নিজে থেকেই বাম দিকে ঘুরতে শুরু করলো। কিছুটা দৌড়ে কুয়াশার ভেতর থেকে একটা ছোট পাকা রাস্তা দেখা গেল, যেটা আগে এখানে ছিলই না। সেই রাস্তার মুখে একটা পুরনো মরচে পড়া বোর্ড লাগানো। হেডলাইটের আলোয় আমি লেখাটা পড়লাম, কবরস্থান, নির্জনতা, পরের মোড়। আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমি আমার জীবনে কখনো এই নাম শুনিনি। দেশের কোনো জেলাতে এমন অদ্ভুত নামের কবরস্থানের কথা আমি শুনিনি। অ্যাম্বুলেন্সের মুখ এখন সেই কবরস্থান, নির্জনতার দিকে। গাড়িটা নিজে থেকে সেদিকে ঘুরলো। আমি শুধু গাড়িতে বসেছিলাম, কিন্তু ওটা নিজের ইচ্ছে মতো চলছিল। আমি ব্রেক চাপার চেষ্টা করলাম, কিন্তু ব্রেক পাথরের মতো শক্ত হয়ে আছে। বড় রাস্তার বোর্ডগুলো একটা একটা করে গায়েব হয়ে গেল। যেন আমি এমন এক জায়গায় এসেছি যেখানে দুনিয়ার কোনো বাস্তবতা নেই। কবরস্থানটা একদম আলাদা ছিল। শহরের কবরস্থানের মতো সাজানো গোছানো নয়। পুরো এলাকায় গাছপালার জাল, ঝরে পড়া ফুল আর ঠান্ডা হাওয়ার এক অদ্ভুত স্রোত। রাস্তার দুপাশে পুরনো কবর, কিছু অক্ষত আর কিছু অর্ধেক খোলা। অ্যাম্বুলেন্স দ্রুত চলছিল। আমি বারবার গতি কমানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ি নিজে থেকেই গতি বাড়াচ্ছিল। যেন কোনো এক বিশাল শক্তি আমাকে এই জায়গায় টেনে নিয়ে আসছে। কবরস্থানে পৌঁছাতে অ্যাম্বুলেন্স নিজে থেকেই থেমে গেল। ইঞ্জিনও বন্ধ হয়ে গেল, আর কবরস্থান এক ভয়াবহ নীরবতায় ডুবে গেল। আমি গাড়ির দরজা খুললাম, বুক ধড়ফড় করছিল। কিন্তু বাইরে বেরিয়ে যখন কবরস্থানের দিকে তাকালাম, আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। সে অবয়বটা, ওটা এখন কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে, আমার অ্যাম্বুলেন্স থেকে প্রায় 50 গজ দূরে। সে আর ভাসছিল না, মাটিতে দাঁড়িয়েছিল। তার পরনে সেই সাদা চাদর যে অ্যাম্বুলেন্সে ছিল, আর তার চোখ দিয়ে রক্ত ঝরছিল। সেই লাল চোখ আর নেই। এখন সেখানে দুটো কোটর, যেখান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। যেন কোনো ছায়া তার শরীর থেকে বেরিয়ে আসছে। আর তারপর সে আওয়াজ এলো। এবার আর সেই ভারী কণ্ঠ নয়, বরং একটা কাতর ভাঙা গলা। তোমাকে আমার সাহায্য করতে হবে। আমার শরীর শিউরে উঠল। সে আওয়াজ, সে ব্যক্তি, সবকিছু অস্বাভাবিক। সে আমার দিকে ইশারা করলো। আমি না চাইতেও পা বাড়ালাম। আমার নিজের উপর যেন কোনো নিয়ন্ত্রণই ছিল না। আমি খোলা চোখে সব দেখছিলাম, কিন্তু কিছু করতে পারছিলাম না। আমি সেই অবয়বটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সে কবরস্থানের মাঝে একটা অর্ধেক খোঁড়া কবরের কাছে দাঁড়িয়েছিল। তার সাথে সাথে আমার পাও সেদিকে এগোচ্ছিল। তারপর সে বলল, তোমাকে আমার কবর দিতে হবে। জানি না কিভাবে আমার মুখ দিয়ে আওয়াজ বেরোলো। আমি ভয় পেতে পেতে প্রশ্ন করলাম, তুমি কি জীবিত? সে মাথা নাড়ল, একটা দীর্ঘশ্বাস নিল। আমি জীবিত ছিলাম, কিন্তু এখন নেই। আমার মনে একটাই প্রশ্ন, আমার কি এটা করা উচিত, নাকি সাথে সাথে পুলিশকে খবর দেওয়া উচিত? কিন্তু আমি জানতাম এখানে কোনো পুলিশ আসবে না। এখানে কেউ নেই, শুধু আমি আর এই কবরস্থানের অশরীরী বাসিন্দারা। আমি সেই অর্ধেক খোঁড়া কবরের কিনারায় দাঁড়িয়ে কাঁপছিলাম। আমার সামনে সে অবয়বটা, যার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে আমাকে তার কবর সম্পন্ন করার জন্য অনুরোধ করছে। আমার মস্তিষ্ক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। এসব কি সত্যি, নাকি এটা শুধু আমার বিভ্রম? আমি কি একটা খারাপ জিনিসকে সাহায্য করতে যাচ্ছি? আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। আমি পারবো না। যে আমি এটা বললাম, কবরস্থানের নীরবতা ভেঙে গেল। হঠাৎ করে সে অর্ধেক খোঁড়া কবরের ভেতর থেকে একটা গোঙানির শব্দ এলো। আর তারপর
কবর থেকে একটা ছায়া বেরিয়ে এলো, একটা কুণ্ডলি পাকানো কালো ধোয়ার মতো। সেই ছায়াটা আমার পা ধরে ফেললো। ওটা খুবই ঠান্ডা, ভেজা, ভারী মনে হচ্ছিল, যেন কেউ কাদা মাখা একটা বরফের হাত দিয়ে আমার গোড়ালি চেপে ধরেছে। আমি পুরো শক্তি দিয়ে নিজেকে পিছনে টানলাম, কিন্তু ভারসাম্য হারিয়ে ফেললাম। সে অর্ধেক খোঁড়া কবরের কিনারায় পড়ে গেলাম। আমার চোখ খোলা ছিল, কিন্তু সামনে যে দৃশ্য ছিল তা কোনো সিনেমার নয়, বরং একটা অবিশ্বাস্য বাস্তব। যে কবরে আমি পড়েছিলাম সেটা অর্ধেক খোলা, আর কবরের ভেতরে আর একটা লাশ। সে একই চেহারা, সে একই সাদা কাফন যা আমার অ্যাম্বুলেন্সে ছিল। আমার চিৎকার বের হয়ে আসছিল, কিন্তু গলা বন্ধ হয়ে গিয়েছিল। আমার শরীর কাঁপছিল। দুইটা লাশ, একটা অ্যাম্বুলেন্সে আর একটা এই কবরে, এটা কিভাবে সম্ভব? আমি নিজেই অবাক। ঠিক তখনই পেছন থেকে সেই ভারী কর্কশ কণ্ঠস্বরটা এলো, যে কণ্ঠ আমি অ্যাম্বুলেন্সে শুনেছিলাম। আসল লাশ তো এটা। তুমি যাকে নিয়ে এসেছো সে আমি নই। আমি ঘুরে তাকালাম। অ্যাম্বুলেন্সের ভেতরের বাতি আবার জ্বলে উঠেছে। সে প্রথম অবয়বটা, যাকে আমি হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম, সে এখন বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু এখন তার রূপ সম্পূর্ণ অন্য। তার শরীরটা পুরোপুরি কালো হয়ে গেছে, একটা জমাট বাঁধা ছায়ামূর্তি। তার চোখ দুটো এখন আর লাল নয়, বরং ধবধবে সাদা ও শূন্য। আর মুখ থেকে কালচে ধোয়া বেরোচ্ছিল। মনে হচ্ছিল আজ আমার মৃত্যু নিশ্চিত। এই খারাপ জিনিসটা আমাকে মেরেই ফেলবে। এখন সেই কালো অবয়বটা একদম আমার কাছে পৌঁছে গেছে। আমার চোখের সামনে এসে তার একটা হাত আমার দিকে বাড়ালো, ধোয়ার মতো সেই হাতটা। আর যেই সেই হাতটা আমার কাঁধে লাগলো, একটা অদ্ভুত তীব্র ব্যথা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়লো। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল, চারপাশ ঘুরতে শুরু করলো। আমি জোরে চিৎকার করলাম। ঠিক সেই মুহূর্তে কবরের ভেতরের সত্তাটি, যার চেহারা অ্যাম্বুলেন্সের লাশের মতো ছিল, সাথে সাথে আমার পা থেকে হাত সরিয়ে নিয়ে চিৎকার করে বলল, বাঁচতে চাইলে আমাকে কবর দাও। আমি কোনো মতে টলতে টলতে উঠলাম। সেই কালো ছায়া মূর্তিটা আমার দিকে আবার এগিয়ে আসছিল। আমি আর কিছু ভাবলাম না, দুহাতে কবরের পাশে থাকা বেলচা তুলে নিলাম, আর পাগলের মতো কবরের ভেতরে মাটি ফেলতে শুরু করলাম। আমার শ্বাস আটকে আসছিল, শরীর কাঁপছিল, কিন্তু আমি মাটি ফেলেই যাচ্ছিলাম। অন্যদিকে সেই কালো অবয়বটা আর কিছু বলছিল না, শুধু রাগে চিৎকার করছিল। তার চিৎকারে কবরস্থানের গাছগুলো কাঁপছিল। প্রতিবার আমি যখন বেলচা দিয়ে মাটি ফেলছিলাম, সেই ছায়াটা যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ সে এমন এক চিৎকার দিল যে পুরো কবরস্থান কেঁপে উঠল। যে কবরটা সম্পূর্ণ হলো, মাটি দিয়ে পুরোপুরি ভরে গেল, সেই কালো ছায়া মূর্তিটা জোরে চিৎকার করে পরের মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল, যেন সেটার অস্তিত্ব ছিল না। সবকিছু এক মুহূর্তে শান্ত হয়ে গেল। কবরটা মাটি দেওয়া শেষ হতেই পূব দিক থেকে সূর্যের প্রথম আভা দেখা দিল। ফজরের আজান ভেসে আসছিল দূর থেকে। পাখিরা কিচিরমিচির করতে লাগলো, কুয়াশা কেটে যেতে শুরু করলো। রাতের সেই ভয়াবহতা যেন ভোরের আলোয় ধুয়ে মুছে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। আমি পেছন ফিরে তাকালাম। আমার অ্যাম্বুলেন্সটা একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ। আমি কাঁপতে কাঁপতে গাড়ির দিকে এগোলাম। পিছনের দরজা খুললাম। ভেতরের স্ট্রেচারটা খালি, শুধু সেই সাদা চাদরটা একপাশে সুন্দর করে ভাঁজ করা, যেন কেউ ব্যবহারই করেনি। আমি কাঁপতে কাঁপতে গাড়ির ড্রাইভিং সিটে বসলাম, ইঞ্জিন চালু করলাম। এবার সহজে স্টার্ট হয়ে গেল। বড় রাস্তায় মহাসড়কে ফিরে আসার সময় সবকিছু স্বাভাবিক লাগছিল, মানুষ, গাড়ি, ভোরের আলো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন চিরকালের জন্য গেঁথে গেল। আমি কি আদৌ কোনো লাশ নিয়ে যাচ্ছিলাম? ওটা কি লাশ ছিল? আর যদি নাই হয়, তবে ওটা কে ছিল? এই ঘটনার পর আমি আর কখনো রাতের ডিউটিতে একা যাইনি। ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, আর স্টুডিও তো আসতেই চাই, যতদিন ভূতের মাঝে আসবই। এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি সেই সময়কার ইউরোপের কোনো একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি। তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো। যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম
সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। তো রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের গাছ ছিল পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসতো, রাজকীয় যে মালপত্র বা যা আসতো, সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমস এর মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল, এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সে সময়কার রাজ পরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন। গোটায় আস্তে ধীরে তিনি বেরোলেন অফিস থেকে। অফিস থেকে বেরোয় দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে। আর তার যে অফিস বিল্ডিং এর বাইরে যে জায়গাটা, পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল। সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে। আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট, অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্প পোস্ট। তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন, নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন, তার কোয়ার্টারে। তো আজকে এই কল আশায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুললেন, খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। এবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে। তিনিও খুব একটা যে দিচ্ছেন, তাড়া দিচ্ছেন তা না। হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস, সেখানকার তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম জ্বলতেছে। তিনি কাছে গিয়ে যখন দেখলেন, ওখানে গার্ডরা তাকে দেখে চিনে দিল, স্যালুট করলো, ছেড়ে দিল। তিনি গেলেন ভেতরে। তো গিয়ে বসের সাথে দেখা করলেন, বললেন যে এত রাতে হঠাৎ কি ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে ডাকা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টটা কোন একটা জায়গা থেকে আসছে আর কি। তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোন একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম। সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট। এবং এইটাগুলো যে এই ওয়াগনে করে যাবে, সেটার যে বল থাকবে সিল, সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে। মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলা। তোমার কাছে কোনো রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা এখান থেকে, 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে। তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম। বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে। কালকে তুমি আর্লি রওনা দিবা, এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়। কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলা ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না। আমি বরং যদি, সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিব। বলছে না, রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর বনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। তো বললো যেন ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আয়। তারপর তার কমান্ডিং অফিসার তাকে বললো তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা, এবং তোমাকে সব বুঝিয়ে দিব, এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আই। আবারও সে রাজি হলেন, আর তো কিছু বলার নাই। তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে
ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুরো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা পেলে তারা এরকম হানা দেয়। যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্ক থেকেই যায়। এগুলো চিন্তা করতে করতে মার্ক সবকিছু নিয়ে তার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই, তিনি যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সবকিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। এরকম করে তিনি 5 জনের নাম প্রপোজ করলেন, 5 জনকে নিয়ে আসা হলো। তারা এসে কথা বললেন ওনার সাথে, তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই 5 জনই পিক আপ করে আরো বাকি 15 জনকে নিয়ে নিল। বললো যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক 8টা বাজার 20 মিনিট আগেই তার যে অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়মানুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে পোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই পোর্টের বাইরে, পোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুতভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে। মানে এটার 2 পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশেও 3টা তালা ঝুলতেছে। এবং বুঝলো যে ভেতরের দিকেও কোনো মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই স্টেজ ওয়াগনের এই পাশে জানালা ছিল, এই সার্সির ওই পাশে কাচের ও পাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল দেখা যাচ্ছে। তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করেছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে এটা অনেকটা পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশাল ভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় লন্ঠন গুলো লাগানো, ল্যান্টার্ন, সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে। আর বেশ সুন্দর, ওচেওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর। তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসতেছেন ভেতর থেকে। তার হাতে এরকম একটা লেটার, মানে চিঠি, সেটা আটকানো, সিল করা উপরে। সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে, এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল। সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বললো যে তোমার কোথায়, কোচম্যান কই? তো তখন দেখলো যে কোচম্যান আসছে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বললো ওকে বিদায়। তো তিনি স্যালুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে, এবং সেটাকে ঘিরে ফেলছে মার্কের যে ইউনিট, তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে, এবং সেই ক্যারিজ মাঝখানে এভাবে চলতেছে। তো চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো, এবং তারপরে আস্তে আস্তে তারা যেই সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এইভাবে কাটছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা, ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারিজের 4-5টা ঘিরে রাখবো, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবে এটার সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো, ওই 10 জন, এইভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে চলে আসলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত। তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল,
সে সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কেট। তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে। তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানা, এখানে থেকে ভোরে মানে খুব আর্লি, মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে তখন খুব আর্লি মর্নিং এ বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো। তো পরে চিন্তা করলো যে না, আমি এর চেয়ে বরং আমি যদি আরো দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছে যেতে পারি মিউজিয়ামের সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বললো যে এই সরাইখানার পরে একটু সামনে যে ফাঁকা জায়গা আছে ওইখানে যে একটা ব্রেক নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব, এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হইতেছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, এরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে এরপর সেই বনের পথ শুরু হয়েছে, এবং বনের পথটা একেবারে অন্যরকম। দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে, ওই জায়গায় কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। রাস্তা কোনো জায়গায় মসৃণ, কোনো জায়গায় অমসৃণ, অনেক এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু বেশ ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালাইছে, লণ্ঠন গুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লণ্ঠন গুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক, চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো সেই যে কোচম্যান, তার কাছাকাছি তার ঘোড়া নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো। কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে যে স্পেশাল? মার্ক বলছে কি আছে ভিতরে? বলে আছে মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। বলছে তুমি জানো না? মার্ক জিজ্ঞেস করছে কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে। বলছে না আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নেই, এই বলে চলতেছে। তো মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাঠকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনী যখন চলাফেরা করে তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভেল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও। মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে তারা বিশ্বাস করত, এবং নানা রকম আরো অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্সড, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়। অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো পেলে থামায় সেগুলোকে ডাকাতি করতে, মেরে ফেলতো যারা থাকতো, তাদের সবাইকে তারা শেষ করে দিত এখানে। তো এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক। উলফের প্যাক চলাফেরা করতো, এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে মানে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হতো। এই সবকিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল, এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে এরাও কিন্তু বেশ ভয়ে আছে। রাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে তাদের এই যে ক্যারিজটার সামনে দুইটা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন দুইটা, মানে বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে ভয়ে আছে। এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে, আর্মারগুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক এই তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরো 5 জন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চিয়ার আপ করার চেষ্টা করলো, সামনে চলে যাচ্ছে, অনেক সময় ছোটখাটো জোক করতেছে, কথা বলতেছে, যাতে অন্যরা চিয়ার আপ থাকে। এভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা আছে, বাঁক আছে, এবং বাঁকের পাড়িতে একটা ছোট্ট স্ট্রিম আছে, এই স্ট্রিমটা খুব খারাপ, আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে। এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের? বলে ওইখানে উইচ আছে। বলে মানে? বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওখানে একটা উইচ আছে, এবং সেই উইচের টোটাল যে জায়গা ছিল সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার ইরা পোড়াই দিছিল। তো মানুষ বিশ্বাস করে যে উইচ এখন ওইখানে আছে, এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে।
তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস। এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নাই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো ফসির এবং চলা শুরু করলো। তো তাদের চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে চাকার শব্দ, ঘোড়ার খুরের শব্দ, কেউ কারোর সাথে কথা নাই, আরমারে ঘষা লাগতেছে, মানে আরমার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, মানে বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা মানে পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতে যেতেই মার্কি মানে জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, মানে স্লো স্লো করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সেই যে স্ট্রিমের কথা বলছিল এটার কাছে মনে হয় চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই বলে সে রওনা দিল, একটু এগোয়ে গেল সামনে। তো যেতে যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার ওই যে তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসতেছে, এরপর আর যাচ্ছে না, শব্দ পাইতেছে, বেশ সর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগন্যাল দিল আসার জন্য। তা আস্তে আস্তে আসলো তারা, আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের, দেখতেছে যে এইখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে যে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখছে এবং খরস্রোত, আরো স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বলল যে কি ব্যাপার, তুমি না বলছিল যে পানি একটু, বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরো রাফ। সো বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, মানে ওয়াগন পার হতে গেলে, ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর কাত হয়ে গেলে, পড়ে গেলে সমস্যা। তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বললো আস্তে ধীরে এগোতে হবে এইভাবে। আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বললো ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখলো যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে। আস্তে আস্তে ওই পাশে উঠলো, ওই পাশে উঠে সে ওখানে দিচ্ছে। তখন সে দেখতেছে যে এই ছোট এই যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, সে ঝর্ণার যে স্রোত যায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে, ওয়াগনের ঘোড়াগুলো নামলো এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে, একটু তারা একটু মানে অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশন নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, মানে সেই স্রোতস্বিনীর পানির মধ্যে, সেটা কেমন জানি তাদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিচ্ছে। এই পাখির ডাকটা মার্ক কখনো শুনেনি, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথা এদিক ওদিক করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো, সে এখানে ছিল, মানে বেশ দূরে না। সে আসলে এসে বললো কি এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ। তো মার্ক বলছে আরে উইচ এইভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এসে? তো সে মার্ক নিজের তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিয়েছে নাক দিয়ে এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোনো আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তার আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ, একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা, মানে কেমন উলফের যে ডাক, নিজেরা কমিউনিকেট করা ডাক, না হাউলিং না, নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা, মানে যে চাকার যে নিচের অংশ, মানে পাদানি যেখানে থাকে ওই পর্যন্ত পানি যাচ্ছে, দেখতেছে সর করে যাচ্ছে ওখান দিয়ে। তো এবং ঘোড়াগুলো খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে, ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে, তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার, যে কোনো শব্দ অন্যরকম ভাবে পায় কিনা। তারা যে শব্দগুলো পাইতেছে এটাই কেমন লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরো 2-3 আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল এই পাশে।
তো সোলজাররা সবাই ধরে বসলো ওই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। ওরা প্রচন্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারলো না। তাদের মধ্যে 2-3 জন ধূপধাপ করে পড়ে গেল, এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে ওই যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল। মেটাল পড়ছে, পাথরের মধ্যে শব্দ হলো, তাদের শরীরে আর্মার আছে। এরপর কড়কড় কড় করে শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল বড়, বোল্ডারের মধ্যে আটকে গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায়নি, সাইড হয়ে গেছে এরকম কড়কড় করে। আর ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে, এবং তারা আরো টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান এসে ছিল, সে চিৎকার করতেছে যে সে তো এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে। তো সে কোনো মতে ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিয়ে সামনে বাঁধতে। ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচন্ড টান দিল। টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে, এবং এই পিছনের চাকাটাও মনে হয় পিছলাই গেছে, এবং ওই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওইটা ছুটে গেল। ওয়াগনটা পুরা কাত হয়ে গেল, একদম ঠাস করে কাত হয়ে গেল। কাত হয়ে ছেঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছেঁচড়া এই পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশেহারা অবস্থা, সে চিন্তা করছে কি করবে। অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্ন গুলো ছিল তো নিভে গেছে, আর সামনের একটা ল্যান্টার্নে আলো জ্বলতেছে। তো মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল, যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যায় আবার। তো মার্ক তো একদম বিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা। এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলোকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হইতেছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার 2 জন এখানকার যে সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলাকে ট্রেস করে আনতে। তো খারাপ অবস্থা, এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে তারা উঠছে, এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে গাছগাছালির ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো। বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভট ভাবে ফেটে ফেটে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে যে মানে ওইটাকে টিউন, ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দটা ওখানে হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা। তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের প্রায় হাঁটুর উপরে পানি, ছড়ছড় করে চলে যাচ্ছে। তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু। এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড়গড় গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল। মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে, একদম চারিপাশে কুয়াশার মতো। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মার্ক তো খুবই ভয় পেয়েছে। জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে, এবং তার যে 2 জন সোলজার গেছে ঘোড়ার পেছনে, তাদেরও আসার নাম নেই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে। এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাছ দিয়ে যাচ্ছে, এবং সেই কুয়াশা যেই জায়গায় লাগতেছে সেই জায়গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। খুব অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে 2-3 হাত দূরে একজন সোলজার দাঁড়াইছিল, সে ধাপ করে পড়ে গেল, এবং পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং। মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না। দৌড়ায় যে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো। সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। সে ওখানে দাঁড়ায়, তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে যে সে যেখানটায় দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে, বেশ খানিকটা সামনে, কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। এবং ওই পাশে সেই যে আর কোনো মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, সবকিছু মানে নির্জন,
মানে নিশ্চুপ সেই রাতের সব শব্দ, শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন, কুয়াশা যে ঘিরে ফেলছে, এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে, এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার এখানে চুপচাপ দাঁড়ায় আছে, তলোয়ারটাকে ধরে চিন্তা করতেছে কি হয়। মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন একদম অসহায় অবস্থা। এই সময় সে শব্দ পেল একটা চড় 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 চড়, মানে ভাঙা চোরার শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোনো কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়ায় দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগানের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল, সেটা কিভাবে সম্ভব। শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে চড়চড় করে ওয়াগানের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এইরকম একটা মানে চওড়া একটা তক্তার মতো, মানে দরজা হবে ওয়াগানের, এটা বাতাসে উড়ে যে এরকম মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ফ্লাশ করে পড়লো, শব্দ হলো একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ। তারপর ঘড় 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 শব্দ, কিছু একটা মানে সরতেছে ওইখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে 3টে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে, এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। তো মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই, আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল। সে দেখলো যে উল্ফগুলো গড় গড় করে উঠে তার দিকে লাফ দিল, তারপর ঝাঁপায় পড়লো। তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে দূরে, ঠাস করে পড়ছে, সে প্রচন্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে তার মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো, একবারের মতো কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই। মার্কের সেন্স আসলো, তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়লো। তখন সে ফট করে তাকালো। তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে, মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করলো, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে 2জন সোলজার তার। এবং তিনি তাদের জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তাদের নাম বললো যে আমরা ওই ঘোড়াগুলাকে পাই নাই, ঘোড়াগুলা চলে গেছে, আর এইখানের এই অবস্থা কেন। তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল। দেখলো সামনে যে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে, এর মাঝে মানে 2জন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে, আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যেই ওয়াগনটা, সেই ওয়াগনের একটা সাইডে 2জন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে। ওয়াগনটা কাজ হয়েছে, সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা মানে ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশের যে অংশটা, যেটা তালা মারা ছিল বড় এরকম দিয়ে, মানে লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো। উঠে ভিতরে উকি দিয়ে দেখতেছে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা হলো, মানে এর ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠায়। মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় নিল, এটাকে ভাঙলো কিভাবে। এই যে এই দরজা বা এই পার্টটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে, এবং মানে তার কিছু বলার নাই। সেখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল। এই 2জন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে 18 জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত 5 জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে 2জনের একজন, আর 4 জন ছিল এখানে। আর সবাইকে এক করে তখন সবার কাছ থেকে নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পাইছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তারা প্রচন্ড ভয় পাইছে।
তো দেখলো যে ওই যে 2 জন মারা গেছে তার মধ্যে একজন হচ্ছে যে 5 জনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না এসে, দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে, মার্ক তখন বাকি 4 জনের সাথে কথা বললো, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বললো, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারো? বলে যে না। সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো, এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। মার্কই হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম এরকম হয়েছিল, আমার উপর 3টা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আঁচড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলোও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকে লাভ নেই, ওয়াগনেও কিছু নাই, এবং ওয়াগনে কোচম্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো, এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে, এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পেয়েছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরো কাছাই গেল তারা। তো যখন কাছাই গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছাই গেল। তো ঘোড়াটা তাদের এগোয় আসছে, দেখলে এতগুলো মানুষ দেখে ঘোড়া হয় নাই, মানে চলে যায় নাই, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগিয়ে গেল ঘোড়াটাকে এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত আর কি, ওটারই নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে। কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমরা আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা। এরকম করে তারা ওই অ্যাটলিস্ট তার শরীরটাকে সরাই নিয়ে আসলো, এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাব কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুললো আর কি, নিজেদের সাথে তলোয়ার টলোয়ার যা আছে ওটা দিয়ে, শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো ঘুরেই করে সেখানে তারা মোটামুটি সমাহিত করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে, আর আমরা যাচ্ছি সাথে। যাই হোক, তারা এগোতে এগোতে এরকম করে যেতে 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 এক সময় তারা ওয়াগনের 3টা ঘোড়াকেও পাইছে, এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না, বেশ করতেছিল, সেগুলোকেও তারা মানে করলো নিয়ে, মানে এই ঘোড়াগুলোকে পেলো, এবং পরবর্তীতে সামনে যে আরো ঘোড়া পেলো। তারপরেও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায় নাই তারা। যাই হোক, এই কটা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলতে চলে আসলো, এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলে সিন চেহারা শুনলো। শুনে তাদের মধ্যে একজন আসলো, এসে তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরা কথাটা শুনলো। শুনে তাকে একটা ম্যাপ দেখাইলো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো, মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো। মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা নিল, সিগনেচার নিল। সিগনেচার নিয়ে ঘটনাটা ওখানে সেটেল করে দিল। বললো আচ্ছা, তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি, এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওইটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে এসে ব্যাক করছিল, এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে এখান থেকে চলাফেরা না করার জন্য, তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার। তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই না, নিদার তোমার ফোর্স কেউ লায়াবল করে নাই, তোমরা আসছো যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সবকিছু বেশ রহস্যময়। এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা, এই রহস্যের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট।
এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, 7 দিনের ছুটি বলছিলেন এবং তাকে 7 দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে, বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। যে এগুলা কিছুই নাকি আর হয় নাই। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে 7 দিনের ছুটিও পাইছিল এবং তার কোনো রকম সমস্যা হয় নাই। আর সে পরবর্তীতে ওই সম্বন্ধে, বাগান সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি, বা ওটা খুঁজে পাইছে নাকি এরা। তো বলছে যে ওইটা আমার কনসার্ন না। তিনি বলছে এটা আমার কনসার্ন না, তুমি ওইটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি। তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেমও এটা জানছে। রবার্ট টেমের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আমার কাছে সেই সময়কার ঘটনাগুলো বেশ ভালো লাগে, বিদেশের বেশ ইন্টারেস্টিং লাগে, আমি এনজয় করি, কল্পনায় চলে যাই সেই সময়। জন্য রাতেই বের হতে হতো। সেই রাতে আকাশে চাঁদ ছিল না, চারিদিকে অস্বাভাবিক এক নীরবতা। বাজারে পৌঁছে দেখি আশ্চর্য এক দৃশ্য, সব দোকান খোলা, অথচ কোনো মানুষের যেন কথাই নেই। শুধু দূর থেকে ভেসে আসছে দাড়িপাল্লার ঠকঠক শব্দ। আমি ভাবলাম সবাই হয়তো কাজে ব্যস্ত। একজন বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, বাবা আলু নেবে? আমি এগিয়ে যেতেই দেখলাম তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, পলক পড়ছে না। হঠাৎ পাশের দোকান থেকে একজন মহিলা ডাকলেন, এদিকে এসো, এখানে সব কিছু অর্ধেক দামে। আমি তাকাতেই দেখি তার মুখে হাসি, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরান। আমার বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। আমি দ্রুত সরে যেতে চাইলেই পুরো বাজারের সব মানুষ একসঙ্গে আমার দিকেই তাকালো। কেউ কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। তারপর একসঙ্গে ফিসফিস করে বলতে শুরু করলো, থেকে যাও, থেকে যাও, আজ আর ফিরতে পাবে না। আমি দৌড়ে বাজারে গেটের দিকে ছুটলাম, কিন্তু যতই দৌড়াচ্ছি মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি। যে দোকানটা একটু আগে পেছনে ছিল সেটি আবার আমার সামনে। হঠাৎ কানে ভেসে এলো আজানের শব্দ, আর সঙ্গে সঙ্গে চারপাশে সব দোকান একে একে অন্ধকার হয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। ভোরে স্থানীয় কয়েকজন আমাকে বাজারের বাইরে অসচেতন অবস্থায় খুঁজে পান। আমি যখন সব ঘটনা বললাম, তখন গ্রামের এক বৃদ্ধ শুধু বললেন, ওই জায়গায় বহু বছর আগে আগুন লেগে অনেক ব্যবসায়ী মারা গিয়েছিল, রাত হলে কেউ সেখানে যায় না। আজও আমি সেই বাজারে রাতে একা যাই না, কারণ আমার বিশ্বাস সেদিন আমি মানুষের বাজারে নয়, অন্য কারো বাজারে হয়তোবা ঢুকে পড়েছিলাম। কিন্তু ঘটনাটি সেখানেই শেষ হয়নি। প্রায় 1 মাস পর আবারও বৃহস্পতিবার রাত, গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ শুনতে পেলাম বাইরে কেউ দাঁড়িয়ে আমাকে ডাকছে, ভাই বাজারে যাবেন না? চোখ খুলে দেখি রাত তখন 2টা। জানালার ফাঁক দিকে তাকাতেই আমার বুকটা যেন হিম হয়ে গেল। একজন লোক দাঁড়িয়ে আছে, মাথায় বাঁশের ঝুড়ি, গায়ে সাদা ময়লা পাঞ্জাবি, কিন্তু তার মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি কোনো উত্তর দিলাম। কিছুক্ষণ পর আবারও দরজায় কড়া নাড়ার শব্দ। তারপর ফিসফিস করে সেই একই কথা, আজ নতুন মাল এসেছে, দেরি করলে পাবেন না। আমি সাহস করে জানালার পর্দা একটু সরাতেই দেখি লোকটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই আমি বুঝতে পারলাম ওর মুখ নেই, চোখ নেই, কানও নেই, শুধু কালো অন্ধকারের মতো একটি ফাঁকা মুখ। আমি আতঙ্কে জানালা বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কয়েক মিনিট পরেই সব শব্দ থেমে গেল। ফজরের আজানের পর দরজা খুলে বাইরে বের হলাম। দেখি উঠোনে কাদামাটির উপর অসংখ্য পায়ের ছাপ, সবগুলোই উল্টো পায়ের। আর দরজার সামনে পড়ে আছে
একটি পুরনো দাড়িপাল্লা, তার একপাশে শুকনো রক্তের মতো কালচে দাগ। আমি সেটি স্পর্শ করিনি। গ্রামের একজন বয়স্ক মানুষকে ডেকে আনলাম। তিনি দাড়িপাল্লাটি দেখেই কাপা গলায় বললেন, যারা ওই বাজার থেকে কিছু নিয়ে আসে, বাজার তাদের ভুলে যায় না। সেদিনের পর থেকে প্রতি বৃহস্পতিবার রাত 2টার দিকে আমি মাঝে মাঝে দূর থেকে শুনতে পাই ঠক 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 দাড়িপাল্লার সেই পরিচিত শব্দ। আর মনে হয় কেউ যেন এখনো অপেক্ষা করছে আমি আবার সেই বাজারে ফিরবো বলে। সেই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যাই হোক আর কখনো সেই বাজারের দিকে আমি যাব না। কিন্তু মানুষের কৌতূহল অনেক সময় ভয়ের চেয়েও বড় হয়ে যায়। 3 মাস পরে এক রাতে আমার এক বন্ধু জোর করে বলল, চল, এতদিন পর দেখি তো আসলে কিছু আসে নাকি। রাত তখন প্রায় 1:50 আমরা দুজনে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। বাজারের কাছে পৌঁছাতেই অদ্ভুত এক ঠান্ডা বাতাস যেন বইতে শুরু করলো। অথচ সেদিন গরমের রাত ছিল। ঘড়িতে ঠিক 2টা বাজতেই পুরো বাজারে একসঙ্গে সব বাতি যেন জ্বলে উঠল, কিন্তু বিদ্যুতের কোনো সংযোগই ছিল না। আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। দেখি সারি সারি দোকান খোলা, মাছ, মাংস, সবজি সব সাজানো, কিন্তু একটাও মানুষ নড়ছে না। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন কেউ তাদের সময় থামিয়ে দিয়েছে। আমার বন্ধু ফিসফিস করে বলল, চল ফিরে যাই। আর ঠিক তখনই সব মানুষের মাথা একসঙ্গে ঘুরে আমাদের দিকেই যেন ঘুরে তাকালো, কিন্তু তাদের শরীর যেন একটুও নড়ল না, শুধু মাথাটা ঘুরল। তারপর বাজারের মাঝখান থেকে ভেসে এলো একটি কক্ষস গলা। এবারে একজন নয়, 2জন এসেছে। হঠাৎ চারদিকের সব মানুষ ধীরে ধীরে আমাদের দিকেই হাঁটতে শুরু করল। তাদের কারো পা মাটিতে পড়ছে না, সবাই কয়েক ইঞ্চি ভেসে এগিয়ে আসছে। আমরা প্রাণপণে দৌড়ে মোটরসাইকেলের দিকে ছুটলাম। ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। আর ঠিক তখনই আমার বন্ধু চিৎকার করে উঠল। আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমার বন্ধু নেই। মনে হলো সে যেন এক মুহূর্তেই অন্ধকারের ভিতর মিলিয়ে গেছে। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়াতে লাগলাম। ভোরে আলো ফুটতেই রাস্তার ধারে অসচেতন অবস্থায় আমাকে আবারও পাওয়া যায়, কিন্তু আমার বন্ধুকে আর কোথাও পাওয়া গেল না। আজও সে নিখোঁজ। আর প্রতি বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের মানুষ বলে বাজারের ভিতর থেকে 2জন মানুষের কথা বলার শব্দ নাকি শোনা যায়, কিন্তু বাজারে ঢুকলেই দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে শুধু একজন। তারপর তার পাশে খালি একটি দোকান, যেন সেটি অপেক্ষা করছে পরের ক্রেতার জন্য। আমার বন্ধু নিখোঁজ হওয়ার প্রায় 4-5 দিন কেটে যায়। পুলিশ খুঁজলো, গ্রামবাসী খুঁজলো, আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তার কোনো সন্ধান মিলল না। আমি ধীরে ধীরে স্বাভাবিক একটু হতে ফিরছিলাম, আর ঠিক তখনই এক বিকেলে আমার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোন ধরতেই কয়েক সেকেন্ড শুধু শো শো শব্দ পেলাম, তারপর খুব পরিচিত একটি কণ্ঠস্বর। আমি এখনো বাজারেই আছি। আমার বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। ওটা আমার হারিয়ে যাওয়া বন্ধুর গলা। আমি চিৎকার করে বললাম, তুই কোথায়? আমরা তোকে অনেক দিন ধরে খুঁজছি। উপাস থেকে ভাঙ্গা গলায় উত্তর এলো, আমি তো মাত্র 5 মিনিট আগে তোকে হারিয়েছি। কথাটি শুনে যেন আমার শরীর শিউরে উঠল। হঠাৎ ফোনের উপাসে অনেক মানুষের ফিসফিসানি শোনা গেল। তারপর আমার বন্ধু আতঙ্কিত গলায় বলল, ওরা আমাকে দেখে ফেলেছে, প্লিজ এখানে আসিস না কেউ যেন। কথা শেষ হওয়ার আগেই লাইনটি কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে নাম্বারটিতে ফোন করলাম। উত্তর এলো, এই নাম্বারটির যেন কোনো অস্তিত্বই নেই। সেদিন রাতেই আমি ফোনের কল লিস্ট দেখলাম। অদ্ভুত ব্যাপার, যে নাম্বার থেকে কল এসেছিল সেটি আর তালিকাই নেই। পরের দিন সাহস করে দিনের বেলায় সেই বাজারে আমি গেলাম। সবকিছু একবারই স্বাভাবিক, কিন্তু বাজারের এক কোণে একটি পুরনো তালাবদ্ধ দোকান আমি দেখতে পেলাম। দরজায় ধুলোর উপর আঙ্গুল দিয়ে কেউ একটি বাক্য লিখে রেখেছে, সময় এখানে থেমে যায়। কে লিখেছিল, কবে লিখেছিল, আজও কেউ জানে না। তবে
গ্রামের বৃদ্ধরা এখনো একটি কথা বলে, যদি কোনো বৃহস্পতিবার রাত ঠিক 2টায় সেই বাজারে কারো পরিচিত কণ্ঠস্বর তোমাকে ডাকে, তাহলে কখনোই ফিরে তাকাবেন, কারণ সব ডাক মানুষের হয় না। আমি আর কখনো সেই বাজারের আশেপাশেও যাইনি, কিন্তু বর্ষার এক রাতে এমন কিছু ঘটলো যা আজও মনে পড়লে আমার শরীর কেঁপে ওঠে। রাত তখন একটা 18 মিনিট। হঠাৎ আমার ফোনে একটি ছবি এসে পৌঁছালো। কোনো নাম্বার নেই, কোনো নাম নেই, শুধু একটি ছবি। ছবিটি খুলতেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। ওটা ছিল সেই বাজারের মাঝখানের ছবি, সব দোকান খোলা, আর একবারে সামনে দাঁড়িয়ে আছে আমার হারিয়ে যাওয়া সেই বন্ধু। কিন্তু তার চেহারাটা আগের মতো আর নেই, মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো। তবুও সে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়ে যেন আমাকেই ডাকছে। ছবির নিচে মাত্র একটি লাইন লেখা, তুই আসলেই আমি মুক্তি পাবো। আমি ভয়ে ফোনটা বন্ধ করে দিলাম। পরদিন সকালে সাহস করে আবার সেই ছবিটি দেখতে গেলাম, কিন্তু ছবিটি আর নেই। মনে হলো যেন কখনো সেই ছবিটি ছিলই না। সেদিন সন্ধ্যায় গ্রামের সবচেয়ে বৃদ্ধ একজন মানুষ আমাকে ডেকে বললেন, তুই একা নস, আরো অনেকে এমন ছবি পেয়েছে, যারা ছবির ডাকে সাড়া দিয়েছে তারা আর কখনো ফেরেনি। এরপর থেকে আমি আর কখনো সেই বাজারের ধারে কাছেও যাইনি। ধন্যবাদ রাসেল ভাই, এই ঘটনাটি আজকের মতো এখানেই শেষ।